শুরু করো হাসান। এবার আমি আহ, প্রত্যেককে আবার আমি বেসের স্যার লেকচারে। ঢুকুন। স্যার স্যার আমার স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রত্যেককে। শুভ সন্ধ্যা। বেসের তরফ থেকে আমি প্রত্যেককে আবার আমি ওয়েলকাম জানাচ্ছি। আহ, এই সেশনে আমি ডক্টর দেলাবুলকে আমি রিকোয়েস্ট করব যে এই সেশনে আমাদের স্পিকার এবং চেয়ারকে ইন্ট্রোডিউস করার জন্য। দেলাবুল, ওভার টু ইউ। হ্যাঁ, হাসান দা, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ হাসান দা। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে ছোট্ট একটা রোল প্লে করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাইকে রবিবার সন্ধ্যার অভিনন্দন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি সাহেল মোহাম্মদ দেলাবুল হোসেন, বেশের একজন সদস্য। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি দুজন বিশিষ্ট শিক্ষাবিদকে, ডক্টর মীর রেজাউল করিম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, আলিয়া ইউনিভার্সিটি, আম, আজকের এই মূল বক্তব্যের যিনি চেয়ার, এবং ডক্টর শামীম আহমেদ, এইচওডি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, আজকের আলোচনার মূল বক্তা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভাষা চেতনা, মাতৃভাষার আন্দোলন, এবং এই আলোচনার মূল বক্তা ডক্টর শামীম আহমেদ আজকে আমাদের এই জার্নি থ্রু, একটা হিস্টোরিক জার্নি থ্রু হয়তো নিয়ে যাবেন। ডক্টর শামীম আহমেদ শুধু শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করেননি, তার পরিচয় আমরা সাহিত্য প্রতিস্থাপন, একজন বিশিষ্ট দার্শনিক হিসাবেও পেয়েছি। তিনি মোট 7টি উপন্যাস লিখেছেন। প্রথম উপন্যাস হলো সাত আসমান, দ্বিতীয় 11 জন অশ্বারোহী, তৃতীয় ইশকনামা, পরেরটি আক্তারনামা, পরেরটি বিষাদ বিন্দু, কলিকাতার অলি, এবং শেষেরটি মুর্শিদাবাদ রহস্য। ব্যক্তিগতভাবে আমি মুর্শিদাবাদ থেকে বিলং করি, সেজন্য মুর্শিদাবাদ রহস্য পড়ার আমার একটা কৌতূহল আজ কিন্তু জাগলো। এছাড়াও তিনি লিখেছেন গল্প সমগ্র ও গল্প গ্রন্থ। শুধু সাহিত্য চর্চার মাধ্যমেই নয়, বিশিষ্ট আরো অনেক প্রতিবেদন তার রয়েছে, যার মধ্যে হলো মহাভারত নিয়ে তিনি 5টি, স্বামী বিবেকানন্দ নিয়ে একটি, এবং অমৃতস্য কর নামে আরো একটি প্রবন্ধ তিনি লিখেছেন। আমি এবার অনুরোধ করব ডক্টর মীর রেজাউল করিম স্যারকে, যিনি আজকের আমাদের সেশন চেয়ার, আজকের এই অনুষ্ঠানের সূচনা করার জন্য। ডক্টর মীর রেজাউল করিম স্যার, ওভার টু ইউ। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যে 6টা থেকেই সম্ভবত আমাদের প্রোগ্রাম চলছে, পূর্বের প্রোগ্রাম শেষ হয়েছে। এই প্রোগ্রামের এই পর্বের মুখ্য বক্তা শামীম আহমেদ, অধ্যাপক শামীম আহমেদ। তিনি ভাষা চেতনা, মাতৃভাষার আন্দোলন বিষয়ে আমাদের আলোকপাত করবেন। মাতৃভাষার আন্দোলন বা ভাষা চেতনার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই 1952 সাল, কিন্তু 1952 সাল তো এমনি হয়নি, তার পিছনে অনেক ইতিহাস আছে। 1947 সাল থেকে শুরু হয়েছিল। 1947 থেকে 1952 এই যে পথ পরিক্রমা, এবং বলতে গেলে দীর্ঘ প্রতীক্ষার পরে 2000 সালে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে দিনটিকে পেয়েছি, সেই বিষয়ে অধ্যাপক শামীম আহমেদ আমাদেরকে আলোচিত করবেন। আমরা সরাসরি অধ্যাপক শামীম আহমেদের কাছে পৌঁছে যাচ্ছি। তাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। অধ্যাপক শামীম আহমেদ। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু শোনা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে না? সে কি? স্ক্রিন, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের প্রথমেই একটা জিনিস বলে নেওয়া দরকার যে ভাষা কি, ভাষার সংজ্ঞা কীরকম। ভাষার সংজ্ঞা দেওয়া বেশ কঠিন। ভাষা নামক ধারণাটির সুনির্দিষ্ট বা যৌক্তিক এবং অবিতর্কিত কোনো একটা ডেফিনেশন, কোনো একটা সংজ্ঞা, কোনো একটা লক্ষণ
দেওয়া বেশ কঠিন ব্যাপার। আমরা জানি যে যে কোনো জিনিসেরই একটা সংজ্ঞা দিতে গেলে সেটা ভাষার মাধ্যমে দিতে হয়। ভাষার সংজ্ঞা দেওয়া বেশ দুরূহ। ভাষার একটি কার্যনির্বাহী সংজ্ঞা, যেটাকে ফাংশনাল ডেফিনেশন আমরা বলতে পারি, বলা যায় অনেকটাই যে ভাষা মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা, যা অর্থবাহী বাক সংকেতে রূপায়িত হয়ে মানুষের মনের ভাব প্রকাশ করে এবং সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। কমিউনিকেশনের একটা খুব বড় জায়গা হচ্ছে ভাষা। একমাত্র জায়গা নয়, তবে নিশ্চয়ই সিংহভাগ জুড়ে রয়েছে ভাষা। আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, বাহ্য ইন্দ্রিয়, তার মধ্যে একটি ইন্দ্রিয়কে জানি, সেটির নাম হচ্ছে জিহ্বা, ইংরেজিতে যাকে বলি আমরা টাং, জিভ। এই জিভের দুটো কাজ, একটা হচ্ছে বলা, স্পিচ, এবং দ্বিতীয়টি হচ্ছে টেস্ট, রস আস্বাদন করা। অর্থাৎ আমরা জিভ দিয়ে কিন্তু কথা বলি, ভাষার উচ্চারণ হয় জিভ দিয়ে, এবং এই জিভ দিয়েই কিন্তু আমরা অন্ন গ্রহণ করি। অন্ন শব্দটির অর্থ এখানে খাদ্য, শুধুমাত্র ভাত নয়, এবং সেই অন্ন আমাদের চৈতন্য প্রদান করে। আমরা জানি যে অন্নই হচ্ছে ব্রহ্ম এবং ক্ষুধা হচ্ছে মৃত্যু। আমরা এটাও জানি যে এই জিহ্বা, আমরা যদি আমাদের পৌরাণিক সাহিত্যে যাই, ভারতীয় প্রাচীন সাহিত্যে যদি আমরা ঢুকি, তাহলে দেখব এই জিহ্বাকে বলা হচ্ছে অরুন্ধতী। অরুন্ধতী কে? যাকে রুদ্ধ করা যায় না। অর্থাৎ জিহ্বাও কিন্তু স্বাধীন। অর্থাৎ আমাদের যে ভাষা, সেই ভাষার সঙ্গেই কোথাও না কোথাও যেন বাক স্বাধীনতা ভীষণভাবে জড়িয়ে রয়েছে, তেমনি জড়িয়ে রয়েছে রসের আস্বাদন, তেমনি জড়িয়ে রয়েছে অন্নের গ্রহণ। সুতরাং আবার আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, তাহলে দেখব যে ব্রহ্মার যে জিহ্বা, তাকে আমরা সরস্বতী বলছি, এবং ব্রহ্মার জিহ্বা থেকে, অর্থাৎ সরস্বতী, তিনি রাজনীতির সৃষ্টি করেছিলেন। সেই জন্য মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে, সসৃজে দণ্ডনীতিং সা ত্রিষু লোকেষু বিস্তৃতা। ফলত এই যে জীব, এই যে ভাষা, আমরা সবাই জানি যে মাতৃভাষা ইংরেজি হচ্ছে মাদার টাং, এবং উর্দুতে মাতৃভাষাকে বলা হয়, গালিবের রচনায় আপনারা পাবেন মাদারি জুবান। এই যে টাং বা জুবান, এটাই কিন্তু ভাষা। সুতরাং এই যে জিহ্বা, এই জীবটাকে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্দ্রিয় বলে আমরা ধরে নিতে পারি, যে জন্য খনার জীব কেটে নিয়েছিল পিতৃতন্ত্র। আমরা প্রত্যেকেই জানি যে ভাষা মানুষের যোগাযোগের প্রধানতম বাহন। ভাষার কতটুকু মানুষের জন্মগত, কতটুকু তার পরিবেশগত, পরিবেশ নির্ভর, সে ব্যাপারে ভাষাবিজ্ঞানী যারা, তাদের মধ্যে বিস্তর মতভেদ আছে। তবে আমরা ভাষাবিজ্ঞানীদের মধ্যে একটা ঐক্যমত্য দেখতে পাই যে স্বাভাবিক মানুষ মাত্রেই ভাষা অর্জনের একটা মানসিক ক্ষমতা নিয়ে জন্মায়, এবং একবার ভাষার মূল সূত্রগুলো আয়ত্ত করে ফেলার পর বাকি জীবন ধরে মানুষ তার ভাষায় অসংখ্য নতুন বাক্য সৃষ্টি করতে পারে। এরকম অসীম প্রকাশ ক্ষমতা সম্পন্ন ভাষা, অসীম প্রকাশ ক্ষমতা সম্পন্ন ভাষা একান্তই একটা মানবিক বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য কিন্তু প্রায় অসীম। মানুষ ছাড়া আর কোনো প্রাণী এই ক্ষমতার অধিকারী নয়, যে সমস্ত প্রাণীদের আমরা জানতে পারি। প্রতিটি ভাষা, প্রতিটি মানুষ ভাষা আয়ত্ত করার একটা সহজাত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়, এবং ওই মানুষটি যে নির্দিষ্ট ঐতিহাসিক পর্যায়ের নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ বেষ্টিত ভাষিক সমাজের অন্তর্ভুক্ত, সেই সমাজে সে প্রতিদিন, সে দৈনন্দিন ভাষা প্রয়োগের মাধ্যমে তার নিজস্ব ভাষা জ্ঞানকে বিকশিত করে। একজন নিরক্ষর মানুষ, একজন রিক্সাওয়ালা, নিরক্ষর রিক্সাওয়ালা, একজন নিরক্ষর কৃষক, একজন নিরক্ষর মজুর, একজন নিরক্ষর শ্রমিক, তিনি অসংখ্য নতুন
বাক্যের সৃষ্টি করেন তার প্রতিদিনের যাপনে। আমরা আগেই বলেছি যে ভাষা মূলত বাক যন্ত্রের মাধ্যমে কথিত বা বলা হয়, কিন্তু একে অন্য মাধ্যমে, অনেক পরে এসেছে সেটা, লিখিত মাধ্যমেও প্রকাশ করা সম্ভব। আমরা জানি যে একটা সময়ে লিখিত মাধ্যম ছিল না। আমরা আজকে 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকার রাজপথে রফিক সালাম বরকতেরা যে আত্মবলিদান দিয়েছিলেন, সেই যে দিন 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি যখন এখানে জয়েন করলাম তখন আব্দুল আলিমের গান শুনতে পেয়েছি। আব্দুল আলিম মুর্শিদাবাদের তালিবপুর নামক গ্রামের তার জন্ম, সালারের অদূরে 3 কিলোমিটার দূরে। এবং এই যে বরকত, এই বরকতের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই মুর্শিদাবাদে, সালার থেকে 4-5 কিলোমিটার গিয়ে বাবলা বলে একটা গ্রামে। এবং তিনি লেখাপড়া করেছিলেন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। আমরা যেটা বলছিলাম, এই যে মাতৃভাষার আন্দোলন, ভাষা বলতে আমরা শুধু বাংলা ভাষা যেটা বুঝছি, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে মাতৃভাষা দিবস আমরা আজকে পেয়েছি, সেটা শুধু বাংলার নয়, সেটা সমস্ত মাতৃভাষার। আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা বাংলা 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 বলবো, কিন্তু পাশাপাশি এটাও জেনে রাখা দরকার আসলে আমরা যখন বাংলা বলছি আমরা প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান করে কথা বলছি। আমরা উর্দু যার মাতৃভাষা তাকেও সম্মান করছি, কোঙ্কনি যার মাতৃভাষা তাকেও সম্মান করছি, মালায়ালাম, তামিল, হিন্দি, সবাই সবার মাতৃভাষা, একদম সবার মাতৃভাষাকে বাংলার মতোই সম্মান করছি। এই যে মাতৃভাষা প্রথম ভাষা বলে আমরা মোটামুটি ধরে নিই। তার যে এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা একটা সময়ে শুরু হয়েছিল। সবাই মাতৃভাষা বলে এমন নয়, রাশিয়ানরা ফাদার ল্যাঙ্গুয়েজ বা পিতৃভাষা বলতে অভ্যস্ত। মানুষ যে ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পারদর্শী, সে যে ভাষাটি তার বাবা মা বা অভিভাবকের কাছ থেকে ছোটবেলায় সে শিখেছে, ও ভাষাটি যে অঞ্চলে বহুল প্রচলিত, সে অঞ্চলের মানুষের মতোই ভাষাটিতে কথা বলতে সে সক্ষম, তাহলে তার ভাষাকে মাতৃভাষা আমরা বলতে পারি। আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন, ভাষা আন্দোলন হয়েছিল, তরতাজা যুবকরা আত্মবলিদান দিয়েছিলেন। তার অনেক পরে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে। এটি নিঃসন্দেহে গোটা বিশ্বের কাছে বাংলা ভাষার, মাতৃভাষার সম্মান অনেক উঁচুতে তুলে ধরেছে। এই মাতৃভাষা অর্জন একটা জটিল প্রক্রিয়া, এবং ভাষাবিজ্ঞানীরা এর প্রকৃতি সম্পর্কে এখনো পুরোপুরি জেনে উঠতে পারেননি। ছোট শিশুদের মধ্যে প্রবৃত্তিগতভাবে কিছু বৈশিষ্ট্য থাকে যা তাদের শিশু বয়সেই মাতৃভাষা অর্জনের উপযোগী করে গড়ে তোলে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে বাকনালীর গঠন, যার মাধ্যমে শিশু তার মাতৃভাষার বিভিন্ন শব্দ উৎপাদন করে। এই যে বাকনালীর গঠন, সেই গঠনটা কিন্তু তৈরি হয় যেমন তার পিতামাতার জিন থেকে, ঠিক তেমনি তার মাটি থেকে, তার জল থেকে, তার হাওয়া থেকে, যেখান থেকে সে পুষ্টি লাভ করছে, এবং তার বাবা মার জিনও ঠিক সেই জায়গা থেকেই পুষ্টি লাভ করেছিল, বিকাশ লাভ করেছিল। সুতরাং বাকনালীর গঠন যেটা আর কি, যে জন্য দেখবেন যখন আমরা আরবি ভাষা বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যখন উচ্চারণ করতে যাই, আমাদের বাঙালি জিভে, বাঙালি বাকনালীতে সেটা যেন পরিষ্কার উচ্চারিত হয় না। অর্থাৎ এই জল, হাওয়া, এই মাটি, সেটা মাতৃভাষার উপযোগী করে আমাদের বাকনালীকে গড়ে তুলেছে। সেই বাকনালীর গঠনের মাধ্যমেই শিশু বিভিন্ন শব্দ উৎপাদন করে। শিশুদের সাধারণ ব্যাকরণিক মূল নীতি যেগুলি এবং বাক্য গঠনের স্তরগুলি বোঝার একটা ক্ষমতা থাকে, সেটা তার সহজাত অর্জন। শিশুরা কোনো নির্দিষ্ট ভাষা শিক্ষার প্রতি আকৃষ্ট হয় না, বরং যে ভাষা তাদের আশেপাশে বলা হয় তারা সেই ভাষাই শিখে ফেলে। এমনকি যদি তাদের বাবা মা অন্য কোনো ভাষাতে কথা বলে, তাহলেও প্রাথমিক ভাষা অর্জনের একটি খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হলো শিশুরা প্রথম
বাক্যের গঠনের চেয়ে অর্থের উপর বেশি জোর দেয়। সেই পর্যায়ে তারা সচেতনভাবে সুসংগঠিত বাক্য বলতে আরম্ভ করে। সেই পর্যায়েই মানব শিশুরা ভাষিক দক্ষতায় অন্যান্য প্রাণীদের ছাড়িয়ে যায়। আমরা একটু আগে শুনছিলাম যে আমাদের যখন দেশভাগ হয় 1947 সালে, প্রথমেই আমি অসমের কথা দিয়ে শুরু করব। 1947 সালে অসমের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলুই, রাজ্যপাল ছিলেন আকবর হায়দারি, একজন খুব বড় সাংসদ ছিলেন নাম করা, তার নাম নীলমণি ফুকন। তখনই কিন্তু শুরু হয়ে যায় অসমিয়া বনাম বাঙালির দ্বন্দ্ব। সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে 1960 সালের এপ্রিলে, আমি রাষ্ট্রের ভেতরে থেকে একটু কথা বলছি, পরে রাষ্ট্রের বাইরে বেরিয়ে পূর্ববঙ্গে যাব। 1960 সালের এপ্রিল মাসে অসম প্রদেশ কংগ্রেস কমিটিতে অসমিয়া ভাষাকে প্রদেশের একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা বাংলায় দাপ্তরিক ভাষা বলতে পারি, সেই ভাষা হিসেবে ঘোষণা করার একটা প্রস্তাবের সূচনা হয়। এতে ব্রহ্মপুত্র উপত্যকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অসমিয়া উত্তেজিত জনতা, বাঙালি যারা বাসিন্দা, বাঙালি যারা ওখানে নাগরিক, তাদের উপর আক্রমণ করে। ওই বছরে জুলাই ও সেপ্টেম্বর মাসে যখন হিংসা চরম আকার ধারণ করে, তখন প্রায় 50,000 বাঙালি, তারা বেশিরভাগ হিন্দুই ছিলেন, ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। আর 90,000 বরাক উপত্যকা ও উত্তর পূর্বের অন্যত্র তারা পালিয়ে যান। কোথায় পালিয়ে যান সে বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। ন্যায়াধীশ গোপাল মেহরত্রার নেতৃত্বে এক ব্যক্তির একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের রিপোর্ট অনুযায়ী কামরূপ জেলার গোরেশ্বর অঞ্চলের 25টি গ্রামের 4019টি কুঁড়ে ঘর এবং 58টি বাড়ি ধ্বংস আক্রমণ করা হয়। এই জেলা ছিল সহিংসতার সবচেয়ে আক্রান্ত এলাকা। 9 জন বাঙালিকে হত্যা করা হয় এবং শতাধিক মানুষ আহত হন, তারা বাঙালি। 10ই অক্টোবর ওই বছরে 1960 সালে, সে সময় অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসমিয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু ওই বছরে 1960 সালের 24শে অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় কিন্তু গৃহীত হয়ে যায়। তারপরেই আন্দোলনের সূচনা। বরাক উপত্যকার বাঙালিদের ওপরে অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে 1961 সালের 5ই ফেব্রুয়ারি কাছাড় গণসংগ্রাম পরিষদ নামক একটা সংগঠনের জন্ম হয়। আসাম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে 14ই এপ্রিল তারিখে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দির মানুষরা সংকল্প দিবস পালন করে। বরাকের জনগণের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করার জন্য এই পরিষদ, গণসংগ্রাম পরিষদ, তারা 24শে এপ্রিল এক পক্ষ দীর্ঘ একটা পদযাত্রা করেছিল। 2 মে তা শেষ হওয়ার এই পদযাত্রাতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় 200 মাইল উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালিয়ে গিয়েছিলেন। পদযাত্রার শেষে পরিষদের মুখ্যাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেছিলেন, যদি 13ই এপ্রিল 1961 সালের ভেতর বাংলাকে অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করা হয়, তাহলে 19শে মে তারা ব্যাপক একটা ধর্মঘট হরতাল করবেন। 12ই মেতে অসম রাইফেল, মাদ্রাজ রেজিমেন্ট ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করেছিল। 18ই মেতে পুলিশ আন্দোলনের 3 জন নেতা, তারা খুবই বিখ্যাত মানুষ, নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরীকে গ্রেপ্তার করে। বিধুভূষণ চৌধুরী ছিলেন সাপ্তাহিক যুবশক্তির পত্রিকার সম্পাদক। এরপরে 19শে মের যেটা ঘটনা, শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয়। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয়, রেলওয়ে স্টেশন, কোর্ট ইত্যাদি পিকেটিং করতে শুরু করেন। শিলচরে তারা রেল স্টেশনে সত্যাগ্রহ করছিলেন। বিকাল 4টের সময়সূচি ট্রেনটি সময় পার হওয়ার পর ধর্মঘট হরতাল শেষ করার কথা ছিল। ভোর 5টা 40-এর ট্রেনটি একটিও টিকিট বিক্রি হয়নি। সকালে
হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে, কিন্তু বিকেলে বিকেলে স্টেশনে অসম রাইফেল এসে হঠাৎ উপস্থিত হয়। বিকেল 2:30টার সময় 9 জন সত্যাগ্রহীকে তারা ধরে, 9 জন সত্যাগ্রহীকে তারা গ্রেপ্তার করে এবং পুলিশের একটি ট্রাক তারাপুর স্টেশনে, বর্তমানে শিলচর স্টেশনের খুব কাছেই, তারা পার করে নিয়ে যাচ্ছে। পিকেটিংকারী সকলেই তাদেরকে গ্রেপ্তার করতে দেখে তীব্র প্রতিবাদ করতে শুরু করেন। ভয় পেয়ে ট্রাক চালক সহ পুলিশরা বন্দীদের নিয়ে পালিয়ে যায়। এরপর কোনো কিছু মানুষ ট্রাকটি জ্বালিয়ে দেয়, কারা জ্বালায় সেটা বোঝা যায় না। দমকল বাহিনী এসে তৎপরতার সঙ্গে সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর প্রায় 2:35 নাগাদ স্টেশনের সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু করে। কয়েক মিনিটের পর 17 রাউন্ড গুলি আন্দোলনকারীদের ওপর লক্ষ্য করে পুলিশ চালায়। 12 জন লোকের শরীরে গুলি লেগেছিল, তাদের মধ্যে 9 জনই সেদিন শহীদ হয়েছিলেন, 2 জন পরে মারা যান, 11 জন মারা গিয়েছিলেন। 20শে মেতে শিলচরের জনগণ শহীদদের শবদেহ নিয়ে শোক মিছিল করে তারা শহর পরিভ্রমণ করেছেন। এই ঘটনার পর অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। সুতরাং আমাদের রাষ্ট্রের মধ্যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, যদিও সেটা 1952 অনেক পরে, প্রায় 9 বছর পরে হয়েছিল, মনে করা হতে পারে যে 1952 সালের ওই আন্দোলন থেকেই তারা তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের উদ্দীপনা, তাদের শক্তি সঞ্চয় করেছিলেন, তাদেরকে প্রভাবিত করেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারির আন্দোলন। এই যে রাষ্ট্রের বাইরে তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান ভাষা আন্দোলন যে শুরু হয়েছিল, বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত একটা গণ আন্দোলন। 1947 সালে আমরা সকলেই জানি যে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামক দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। পাকিস্তানে যারা কেন্দ্রীয় নেতা এবং উর্দুভাষী বুদ্ধিজীবী তারা বললেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে দাবি ওঠে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাংলা ভাষার এই দাবিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে। এতে ঢাকার ছাত্র ও বুদ্ধিজীবী মহল ক্ষুব্ধ হয় এবং ভাষার ব্যাপারে তার একটি চূড়ান্ত দাবি সনদ প্রস্তুত করে। দাবিটি এই রকম: পূর্ব পাকিস্তানে শিক্ষা ও সরকারি কার্যসমূহ পরিচালনার মাধ্যম হবে বাংলা, আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুটি, বাংলা ও উর্দু। ভাষা সংক্রান্ত এই দাবিকে সামনে রেখে সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করে তামাদ্দুন মজলিস। এর নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল কাসেম। ক্রমান্বয়ে অনেক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সংগঠন এই আন্দোলনে যোগ দেয় এবং একসময়ে তা ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয়। আমরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমতলায় ছাত্রদের সভা বিষয়ে জানি। পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফোরামে শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের উদ্যোগে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার প্রচেষ্টা চলে। এতে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1947 সালের 6ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র সভার আয়োজন করেছিল। সভার পর মিছিল প্রতিবাদ অব্যাহত থাকে। এই মাসেরই শেষ দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার কনভেনার ছিলেন তামাদ্দুন মজলিসের অধ্যাপক নুরুল হক ভুইয়া। পরের বছর 23শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের অধিবেশনে পরিষদ সদস্যদের উর্দু বা ইংরেজিতে বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবে সংশোধনী এনে বাংলাকেও পরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান। তিনি বলেন, পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 পূর্ব পাকিস্তানের, যাদের মাতৃভাষা বাংলা। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন বিরোধিতা করলে এই দাবি বাতিল হয়ে যায়। এই খবর ঢাকায় পৌঁছলে ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতারা
প্রচন্ড পরিমাণে বিক্ষুব্ধ হন, সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দেন। আজাদের মতো পত্রিকাও ধীরেন্দ্রনাথ দত্তের আনা প্রস্তাবের, যারা একটা সময় বিরোধিতা করেছিল, তাদের সমালোচনা করে। পরে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন পরিচালনার জন্য একটি নতুন রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন শামসুল আলম। ভাষা আন্দোলনের ইতিহাসে 1948 সালের 11ই মার্চ একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। গণপরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া ছাড়াও পাকিস্তানের মুদ্রা ও ডাকটিকিটে বাংলা ব্যবহার না করা এবং নেভিতে, নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাখার প্রতিবাদ স্বরূপ ওই দিন ঢাকা শহরে সাধারণ ধর্মঘট পালিত হয়। ধর্মঘট যারা করেছিলেন তাদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে হবে। ধর্মঘটের পক্ষে রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান সমেত মিছিল করার সময় শওকত আলী, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, আলী আহাদ, শেখ মুজিবুর রহমান, আব্দুল ওয়াহেদ এরা অ্যারেস্টেড হন, গ্রেপ্তার হন। আব্দুল মতিন, আব্দুল মালেক উকিল প্রভৃতি ছাত্র নেতা যারা ছিলেন তারাও এই মিছিলে অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটা বিরাট সভা হয়। একজন পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের আঘাতে মোহাম্মদ তোয়া মারাত্মকভাবে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে 12-15 মার্চ ধর্মঘট পালিত হয়। আন্দোলনের মুখে সরকারের মনোভাব কিছুটা নরম হয়, নমনীয় হয়। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্র নেতাদের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেন। তবে চুক্তিতে তিনি অনেকগুলো শর্তের সঙ্গে একমত হলেও বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কিছুতেই মেনে নেননি, তাকে মানানো যায়নি। 1948 সালে 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের সফরে আসেন। তিনি ঢাকায় দুটি সভায় বক্তৃতা করেছিলেন এবং দু জায়গাতে তিনি বাংলা ভাষা দাবিকে উপেক্ষা করেন এবং একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এই সময়ে সারা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন আবার নতুন করে ছড়িয়ে পড়েছিল। জিন্নাহর বক্তব্য তীব্র প্রতিবাদের মুখে পড়ে। 1950 সালের 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর কনভেনার ছিলেন আব্দুল মাতিন। 1952 সালের শুরু থেকে ভাষা আন্দোলনের যে গুরুত্বপূর্ণ দিক সেটা নানান খাতে বইতে থাকে। এই সময় জিন্নাহ ও লিয়াকত আলী খান উভয়ে মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন। লিয়াকত আলী খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন খাজা নাজিমুদ্দিন। রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থারও ভয়ঙ্কর অবনতি ঘটছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি আস্থা হারাতে শুরু করে। 1949 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তানে বঞ্চনা ও শোষণের অনুভূতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং জনগণ ক্রমেই এই মতে বিশ্বাসী হতে শুরু করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের জায়গায় তাদের উপরে আরোপিত হয়েছে নতুন ধরনের আর এক উপনিবেশবাদ। ঠিক যেমন আমরা এখন সেটা অনেকটা ফেস করছি, সে প্রসঙ্গে আমি আসবো। এই প্রেক্ষিতে 1952 সালে ভাষা আন্দোলন একটি নতুন মাত্রা পায়। 22 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে 21 ফেব্রুয়ারি 1952 সালের 27 জানুয়ারি দিয়ে শুরু করি আমি। খাজা নাজিমুদ্দিন করাচি থেকে ঢাকায় এলেন। তিনি পল্টন ময়দানে এক জনসভায় বললেন যে প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহার করা হবে তা প্রদেশের জনগণ ঠিক করবেন, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবলমাত্র উর্দু। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া হয় এবং রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান দিয়ে ছাত্ররা বিক্ষোভ শুরু করে। ছাত্রদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ, সাধারণ জনগণ। 1952 সালে 30 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। 31 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের এক সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এ সময় সরকার আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব পেশ করে। এর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
21শে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে তারা কেন বেছে নিয়েছিলেন। আমরা অনেকেই জানি যে 1848 সালে 21শে ফেব্রুয়ারি কার্ল মার্কস এবং এঙ্গেলসের বিখ্যাত যে গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় লন্ডনে জার্মান ভাষায়, এবং তারপর থেকেই বিভিন্ন বামপন্থী এবং প্রগতিশীল মানুষরা যে কোনো ভালো কাজ, যে কোনো শুভ কাজ করতে গেলে তারা 21শে ফেব্রুয়ারিটাকে সাধারণত ভেবে নেন। যেমন আমরা 1946 সালে নৌবিদ্রোহের সময় দেখেছিলাম যে 21শে ফেব্রুয়ারি তাদের বিদ্রোহের সূচনা করার দিন ঘোষিত হলেও তারা একটু আগে করে ফেলে 1946 সালে 18ই ফেব্রুয়ারি করে ফেলেছিলেন। সে প্রসঙ্গ ভিন্নতর। এই যে 21শে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে, এখনকার যেটা বাংলাদেশ, সেখানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো। এই কর্মসূচির আয়োজন চলার সময় সরকার, মানে পাকিস্তান সরকার, ঢাকা শহরে 144 ধারা জারি করে সমাবেশ, জুলুস, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাসিমের সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা হয়। 144 ধারা অমান্য করা হবে কিনা এই প্রশ্নে সভায় দুটো মত দেখা দেয়, কিন্তু ছাত্ররা তারা 144 ধারা ভঙ্গ করার সংকল্পে অটুট থাকে। পরদিন সকাল 11টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা শুরু হয়। সভা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সমেত উপাচার্য 144 ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ জানান। তবে ছাত্র নেতৃবৃন্দ তারা বিশেষ করে আব্দুল মাতিন এবং গাজীউল হক নিজেদের অবস্থানে অনড় থাকেন। ঢাকা শহরের স্কুল কলেজের হাজার হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়। ছাত্ররা 5-7 জন করে ছোট ছোট দলে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে এলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। ছাত্রীরাও এই আক্রমণ থেকে কিন্তু রেহাই পাননি। ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয়ে গণপরিষদ ভবনের দিকে যারা অগ্রসর হচ্ছে সেই মিছিলের উপরে পুলিশ গুলি চালায়। গুলিতে রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আবুল বরকত নিহত হন। বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সেক্রেটারিয়েটের পিয়ন ছিলেন আব্দুল সালাম, তিনি মারা যান। ওহিউল্লাহ নামে 8-9 বছরের এক কিশোর সেদিন নিহত হয়। এ সময় গণপরিষদের অধিবেশন বসার প্রস্তুতি চলছিল। পুলিশের গুলি চালানোর খবর পেয়ে গণপরিষদ সদস্য মাওলানা তর্কবাগিস এবং বিরোধী দলের সদস্য সহ আরো কয়েকজন সভাকক্ষ ত্যাগ করে বিক্ষুব্ধ ছাত্রদের পাশে এসে দাঁড়ান। অধিবেশনে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন বাংলা ভাষার দাবির বিরোধিতা অব্যাহত রেখে বক্তব্য পেশ করেন। পরদিন 22শে ফেব্রুয়ারি ছিল গণবিক্ষোভ ও পুলিশ নির্যাতনের দিন। জনতা নিহতদের গায়েবানান জানাজার নামাজ পড়ে শোক মিছিল বের করে। মিছিলের ওপর পুলিশ ও মিলিটারি আবারও লাঠি, গুলি, বেয়োনেট চালায়। এতে শফিউর রহমান সহ কয়েকজন শহীদ হন এবং অনেকে আহত অবস্থায় গ্রেপ্তার হন। ছাত্ররা যে স্থানে গুলির আঘাতে নিহত হয় এবং মানে সেখানে 23শে ফেব্রুয়ারি এটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 1963 সালে এই অস্থায়ী নির্মাণের জায়গায় এটি কংক্রিটের স্থাপনা নির্মিত হয়। আমরা অনেকটাই বললাম। আমরা ঠিক এই যে উর্দু আধিপত্যবাদ, আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের বাইরে গিয়ে দেখলাম যে উর্দু আধিপত্যের বিরুদ্ধে বাংলা ভাষীরা যেভাবে সেদিন গর্জে উঠেছিলেন, ঠিক আমাদের কাছে এখন আমাদের যে বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার যে অবস্থান, সেই জায়গায়ও কিন্তু আমরা খুব একটা কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। এখন একটা শব্দ প্রায় শোনা যায়, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, অর্থাৎ এখানে ভাষা, ধর্ম এবং ভৌগোলিকতা, ভাষা, ধর্ম এবং ভৌগোলিকতা, এই তিনটিকে আমাদের ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসক যেভাবে একত্রিত করে ফেলে তামিলদের ওপরে, মালায়ালাম ভাষীদের ওপরে, বাংলা ভাষীদের ওপরে, অসমিয়াদের ওপরে, এক কথায় সমস্ত অহিন্দি ভাষীদের ওপরে, অহিন্দুদের ওপরে, অহিন্দুস্তানিদের ওপরে, কেন হিন্দুস্তান বলতে ভারত বোঝায় না, এটা মনে রাখতে হবে। এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই যে আগ্রাসন,
এই আগ্রাসনটা কিন্তু এখন আমরা এই আগ্রাসনের মুখোমুখি হচ্ছি। আমাদের এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই তিনটি শব্দই কিন্তু মুসলমানদের দান। আরব মুসলমানরা তাদের ভাষার উচ্চারণে প্রাচীন সিন্ধু অববাহিকার মানুষদের হিন্দু বলে অভিহিত করেছে। আরবি যে শব্দ আল হিন্দ সেটা আমরা জানি, এবং ফার্সি যে শব্দ হিন্দু সেটার কথা আমরা জানি, যেটা ভারতবাসীদের বোঝানো হতো হিন্দু শব্দের দ্বারা। আমরা ত্রয়োদশ শতাব্দীতে দেখেছি যে হিন্দুস্তান ভারতের একটা প্রদেশকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো, যে হিন্দুস্তানকে তারা বলতো ল্যান্ড অফ হিন্দুজ। কার দেশ হিন্দুস্তান? হিন্দুর, হিন্দি ভাষীর। মোহন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন হিন্দুস্তানের সব বাসিন্দারাই হচ্ছে হিন্দু, তাদের ভাষা হিন্দি। যেমন জার্মানি হচ্ছে জার্মানদের দেশ, যেমন অমুক হচ্ছে তমুকদের দেশ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সকলেই জানি হিন্দুস্তান বলতে কি বোঝানো হয়। হিন্দুস্তান আসলে উত্তর ভারতের একটি ছোট্ট জায়গা। যদি কেউ অষ্টাদশ শতকের বিখ্যাত পর্যটক দরগা কুলি খানের ফার্সি ভাষায় লেখা তার জার্নি সফরনামা পড়েন, তাহলে দেখবেন তিনি সেই জায়গায় পরিষ্কার করে বলছেন যে তিনি হায়দ্রাবাদ থেকে যখন দিল্লি যাচ্ছেন সেটিকে তিনি এইভাবে ডেসক্রাইব করছেন, এইভাবে বর্ণনা করছেন যে তিনি ডেকান থেকে, দাক্ষিণাত্য থেকে হিন্দুস্তানে ঢুকলেন। অর্থাৎ দিল্লি এবং তার আশেপাশের কিছু এলাকাকে হিন্দুস্তান বলা হতো। হিন্দুস্তানের প্রদেশ ঠিক যেমন বাংলা। আমরা কি বলি পশ্চিমবঙ্গ শুধুই বঙ্গভাষীদের? বলি না, যুক্তিসঙ্গত কারণে। কেননা আমরা জানি এখানে প্রচুর অবাঙালি রয়েছেন, এখানে রয়েছেন সাঁওতাল, এখানে রয়েছেন কোল, ভিল, চাঁই ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী মানুষ, হিন্দি ভাষী মানুষ, উর্দু ভাষী মানুষ, তারাও কিন্তু বঙ্গের মানুষ। হিন্দুস্তান আর ভারত এক নয়, এটা সর্বপ্রথম আমাদের জেনে রাখতে হবে। মহাভারত হলো, ব্যাসদেব বলেছেন মহাভারত হচ্ছে যা মহত্ব ভারবত্ব বিশিষ্ট, বৈচিত্র্যপূর্ণ বলেই তা মহৎ, উদার বলেই তা ভারবত্ব বিশিষ্ট। এই যে ভারত, তা কিন্তু হিন্দুস্তান নয়, তা ভারবান, তা বৈচিত্র্যপূর্ণ। এখন যে প্রশ্নটা উঠে আসে, কারা হিন্দু? উচ্চবর্ণের ব্রাহ্মণরা হিন্দু, না দলিত আদিবাসীরা হিন্দু? কাদের দেশ হিন্দুস্তান? কাদের ভাষা হিন্দি ভাষা? ভারতবর্ষের কোন জাতিরই মাতৃভাষা হিন্দি নয়। একটু খেয়াল করলে দেখবেন মাতৃভাষা কারুরই হিন্দি নয়। উত্তর ভারতের আবাদ অঞ্চলের যে ক্ষুদ্র অংশের নাম আলাদাভাবে হিন্দুস্তান হয়েছিল, সেখানকার মানুষের প্রাকৃত ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার মিশ্রণে অমার্জিত যে ভাষার ছাদ গড়ে উঠেছিল, সেটাকে আমরা হিন্দি ভাষা বলি। তুলসীদাস যে রামচরিত মানুষ লিখেছিলেন, সেটা হিন্দি নয়, সেটা আবাদি ভাষা, সেই প্রাকৃত ভাষা। তার সঙ্গে যে অমার্জিত একটা ভাষার ছাদ গড়ে উঠেছিল নানা বিদেশি শব্দের অনুপ্রবেশে বা প্রবেশে, সেই ভাষাটি হচ্ছে হিন্দি ভাষা। এই ভাষা বহুলাংশে কৃত্রিম। এই ভাষার ব্যাকরণ প্রকরণের কোনো সুনির্দিষ্ট রূপ নেই। পরবর্তীকালে এই ভাষাকে শাসকরা, শোষকরা তারা বাহন করেছিল নব্য ভারতীয় ভাষাগুলোকে এবং ধ্রুপদী ভারতীয় ভাষাগুলিকে ধ্বংস করে সাংস্কৃতিক উত্তরাধিকারকে মুছে ফেলার জন্য। সেই ধারা আজও অব্যাহত। আজ সমগ্র ভারতের জন্য যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে যখন কোনো একক ভাষার দাবি উঠেছে, তখন হিন্দিকে বেছে নিচ্ছে শাসক শোষকরা। উদ্দেশ্য সে একটাই, শাসন ও শোষণের পথ প্রশস্ত করা। সাদা চোখে কিন্তু এই শাসন এবং শোষণকে বোঝা যাবে না। একটু যদি আমরা ভেতরে ঢুকি, নিশ্চয়ই ঢুকবো, তাহলে বিষয়টা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আজ যারা ক্ষমতার অলিন্দে বসে থেকে ভারতবর্ষের সব রাজ্যের বিদ্যার্থীদের জন্য হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে চাইছেন, তাদের কারোরই কিন্তু মাতৃভাষা হিন্দি নয়। তবে কেন তারা সবার উপর হিন্দি ভাষা চাপাতে মরিয়া হচ্ছেন? একটুকু আপনারা যদি অডিওটা অফ করেন ভালো হয়। কে আমাকে কিছু বলবেন? বন্ধ করতে বলছেন কি? অডিওটা অফ করুন আপনারা। কেউ অডিও খুলে রেখে কথা বলছেন আর কি। হ্যাঁ, আজকে যারা আমাদের ক্ষমতায় বসে রয়েছেন, ক্ষমতার অলিন্দে বসে থেকে ভারতবর্ষের সব রাজ্যের বিদ্যার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাইছেন, তাদের কারোরই কিন্তু মাতৃভাষা হিন্দি নয়। তবে কেন তারা সবার উপর হিন্দি ভাষা চাপাতে মরিয়া হচ্ছেন?
এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে বের করা দরকার। নইলে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ তার বৈচিত্র্য হারিয়ে ফেলে শুষ্ক একটা মরুভূমিতে পরিণত হবে। ফ্যাসিবাদ যে এক ধর্ম, এক ভাষা, এক নেতা, এক দলের জিগির তুলতে হয়, কেননা মানুষের চিন্তা পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে হয় তাকে, তার পায়ে বেড়ি পড়ানোর জন্য, তার জিভ ছিঁড়ে নেওয়ার জন্য, তার জিভে বেড়ি পড়ানোর জন্য সেটা সরকার করে। কেন করে? ভাষার সঙ্গে চিন্তার কি সম্পর্ক? আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন চিন্তা করি ভাষাবিহীনভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি না। একটু খেয়াল করলে দেখবেন, আপনি যখন মনে মনে চিন্তা করছেন, রাত শুয়ে 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 যখন চিন্তা করছেন, আপনি ভাষা ছাড়া চিন্তা করতে পারেন না। চিন্তা কখনো ভাষা নিরপেক্ষ হতে পারে না। এটি আপনি আপনি নিজেই প্রমাণ করতে পারবেন। আপনি ভাববেন যে ভাষা ছাড়া আমি কি ভাবতে পারছি? পারছেন না। ভাষা ছাড়া ভাবা অসম্ভব। এই যে ভাষা, এই ভাষাটি কিন্তু আমি আগেই বলেছি, সেই ভাষাটি তৈরি হয় একটা মাটি থেকে, একটা জল থেকে। তার চিন্তা, আমার বাংলা, আমি যখন বাংলায় জন্মাই, তার যে ক্ষিতি অব তেজ মরুদ্বম, তার যে চিন্তা পদ্ধতি, সেই চিন্তা পদ্ধতি থেকেই কিন্তু আমার ভাষার সৃষ্টি। আমার ভাষার যে সিম্যান্টিক্স, আমার ভাষার যে নিরুক্ত, আমার ভাষার যে সিনট্যাক্স, প্রত্যেকেরই মাতৃভাষার যে ব্যাকরণ, যে নিরুক্ত, সেটি তার জল হাওয়া থেকে তার স্বাভাবিকভাবে সেই ব্যাপারটি গড়ে উঠেছে। আমি আগেই বলেছি, ভাষার দেবী, বাগদেবী, তিনি সরস্বতী, তিনি ব্রহ্মার জিহ্বা। তিনি, আমরা জীব দিয়ে কথা বলি, সেটা সুকথা হবে না কুকথা হবে সেটি আমাদের চেতনা ঠিক করে দেয়। জীব নামক, আমি আগেই বলেছি, জীব নামক ইন্দ্রিয়ের সঙ্গে দুটো বিষয় খুব গভীরভাবে সম্পৃক্ত। একটি হচ্ছে স্পিচ এবং অন্যটি হচ্ছে টেস্ট বা রুচি। এই জিহ্বা হচ্ছেন অরুন্ধতী, যাকে রুদ্ধ করা যায় না। এই অরুন্ধতী হচ্ছেন বশিষ্ঠের স্ত্রী, এবং বশিষ্ঠ অরুন্ধতীর ছেলে হচ্ছে শক্তি। অর্থাৎ এই জিহ্বা থেকে যে জন্মায় তার নাম শক্তি, এবং এই শক্তির পুত্র, অর্থাৎ শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছিলেন। আমরাও কিন্তু এই বৈচিত্র্যপূর্ণ ভাষা দিয়ে, এই বিচিত্র আমাদের সংস্কৃতি দিয়ে, ভারতবর্ষের যে যে ডাইভার্সিটি, সেটা দিয়ে আমরা নতুন ভারত গড়তে পারি। সেই নতুন ভারত হবে একটা বহুরৈখিক ভারতবর্ষ। সেখানে এক ধর্ম, এক দল, এক নেতা, এক মুখোশ থাকবে না। 21-এর ডাকে সেই শপথ নেব আমরা। 21 মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশের দিন। এই দিনে আমাদের ভাষার চেতনার সম্পর্কে সজাগ থাকতে হবে। আমরা জানি, একটু যদি আমরা আমাদের প্রাচ্যের শব্দার্থ চর্চা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের যে ভাষার যারা বহুরৈখিক একটা বিষয় রয়েছে, বিশেষ করে বাংলা ভাষার এই কারণেই বলছি যে বাংলা ভাষা কিন্তু আমরা যদিও সরকার স্বীকৃত নয়, কিন্তু এটাও সরকার স্বীকৃত না হলেও আমরা যদি কবি মীননাথের কথা, মৎস্যেন্দ্রনাথের কথা ভাবি, তাহলে আমাদের ভাষার বয়স প্রায় ১,৫০০ বছর। এবং সেই ১,৫০০ বছর বয়সের যদি আমরা বিবেচনা করি, এবং অন্যান্য ধ্রুপদী ভাষার যে সমস্ত লক্ষণ, যে সমস্ত বৈশিষ্ট্য একটি ভাষার থাকলে সেই ভাষাটিকে ধ্রুপদী বলা হয়, বাংলা ভাষা সেই মর্যাদা পেতে পারে। রবীন্দ্রনাথ শিশুতীর্থে বলেছিলেন, পুনশ্চ সঙ্গেতে, ইতিহাসে যখন প্রভাত হয় সূর্য তখন পূর্ব দিকে ওঠে বটে, কিন্তু সেই সঙ্গে উত্তরে, দক্ষিণে, পশ্চিমেও আলো ছড়াইয়া পড়ে। ভারতীয় ভাষা বলে কোনো একটি মাত্র ভাষা নেই। প্রায় ১৫০০টি ভাষায় ভারতীয় উপমহাদেশের মানুষরা, এই উপমহাদেশের মানুষরা কথাবার্তা বলেন। এই অঞ্চলে বসবাসকারী মানুষরা শতকরা ৯৫ জন ১৫টি মুখ্য ভাষা ব্যবহার করেন, যাদের মধ্যে বাংলা ভাষা অন্যতম। এটি পূর্ব ভারতের ভাষা হলেও বঙ্গদেশেই এর ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি। বঙ্গভঙ্গ হওয়ার পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়েছে, বাংলা ভাষা তার রাষ্ট্রভাষা রূপে ঘোষিত। ভারতীয় উপমহাদেশের আরো অনেক ভাষার মতো আমরা অনেকেই মনে করি, এটা নিয়ে খুব বিতর্ক আছে, যে এই সংস্কৃত ভাষার কন্যা স্বরূপা। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। প্রায় ২৪ কোটি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করেন। এই বাংলা ভাষার মাধ্যমে আমরা প্রাচ্যের শব্দার্থ তত্ত্বের ক্রমবিকাশের ইতিহাসটিকে একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের চেতনাটি আরো বেশি সুদৃঢ় হয়। আমরা জানি, যখন আমরা একটা শব্দ উচ্চারণ করি, সাধারণত ইংরেজি ক্ষেত্রে বাক্যকেই একটি ভাষার একক হিসেবে গ্রহণ করা হয়। A sentence is the unit of a language.
সাধারণত ইংরেজি ভাষার ক্ষেত্রে যখন ওয়ার্ডকে, শব্দকে একটা ভাষার একক বলা হয় তখন সেটা হয় অতি সরলীকরণ বা ওভার সিম্পলিফিকেশন। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে এই সমস্যাটি হয় না, কেননা বাংলা ভাষার শব্দের শুধু রেফারেন্স নেই, সেই সঙ্গে তার একটা সেন্স আছে। অর্থাৎ শুধু তার শুধু তার ডিনোটেশন আছে এমনটি নয়, তার একটা কনোটেশন আছে, তার একটা তাৎপর্য আছে। অর্থাৎ যখনই আমি তপন বলে কাউকে ডাকি, শুধু সেটা তপন নামক এই ব্যক্তি সেটা ডিনোট করছে এমন নয়, তার একটা তাৎপর্য, তার একটা সেন্স থাকে। এই যে শব্দের শরীর এবং শব্দের যে অর্থ, শব্দের মন, শব্দের আত্মা, এটি কিন্তু খুব কম ভাষায় পাওয়া যায়। যেমন আরবি ভাষাতে পাওয়া যায়, যেমন হিব্রু ভাষাতে পাওয়া যায়, যেমন সংস্কৃত ভাষাতে পাওয়া যায়, তেমনি বাংলা ভাষাতেই পাওয়া যায়। এই মর্যাদার আমরা উত্তরাধিকারী। শব্দ অর্থের সম্পর্ককে অনেক সময় দেহ আত্মার সম্পর্কের সঙ্গে তুলনা করা হয়, এবং সেই সম্পর্কটা স্বাভাবিক কিনা, শব্দের এবং অর্থের সম্পর্ক সাধারণত আমরা বলে থাকি যে একটা শব্দ কোন অর্থকে বোঝাবে সেটি নির্ধারিত হয় সাধারণত কনভেনশনের দ্বারা। কনভেনশন বলতে আমরা যেটা বোঝাই সেটা প্রথা বা বৃদ্ধ ব্যবহারের দ্বারা। আমার পিতামাতা, আমার ঠাকুরদা, আমার দাদা, আমার নানা, আমার নানি এগুলো ব্যবহার করেছেন, এই শব্দ দিয়ে এই অর্থকে বুঝিয়েছেন, ফলত আমি এই শব্দ দিয়ে এই অর্থকে বুঝবো। কিন্তু যদি আমরা আদি বাংলায় চলে যাই তাহলে দেখব যে কয়েকটা বর্ণ মিলে কেবল শব্দই তৈরি করতো না, তার অর্থকেও ধারণ করত। শব্দের সঙ্গে অর্থের সম্পর্ক ছিল স্বাভাবিক ও প্রাকৃতিক, দেহের সঙ্গে আত্মার সম্পর্কের মতোই অবিচ্ছেদ্য। তাই অর্থের সংবাদ নেওয়ার জন্য শব্দের বাইরে যেতে হয় না আমাদের বাঙালিদের, আমাদের আরবি ভাষীদের, আমাদের সংস্কৃত ভাষীদের, আমাদের তামিল ভাষীদের। শব্দের ভেতরেই তাকালেই তার অর্থটাকে আমরা বুঝে নিতে পারি, কেননা শব্দার্থ বের হয় শব্দের ভিতর থেকে, তার ব্যুৎপত্তি থেকে। সেখানে থাকে একটি ক্রিয়ার কথা, একটি প্রতিপাদ্যের কথা। সেই ক্রিয়া ও তার সম্পাদনকারী অর্থাৎ প্রতিপাদকই ছিল শব্দের উদ্দিষ্ট। শব্দের ভেতরে অ্যাকশন অ্যাক্টর বা প্রতিপাদ্য প্রতিপাদকের ওই হরিহর আত্মা সম্পর্কের উপর ভিত্তি করে শব্দ ও অর্থের আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এই শব্দকে, এই ভাষাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যদি আমার উপরে চাপানো হয় অন্য একটি শবদেহ শব্দ যা আমাকে সব প্রদান করে, এই সবটা হচ্ছে তালব্য শব হসন, এবং সেটি ওই শব বা ডেড বডিরও কিন্তু ধাতু। সেই সেই যে জায়গা, আমার উপরে যদি একটা অন্য ভাষা, অন্য দেহ এসে আমার আমার শরীরের উপর ভর করে এবং তাকে নিয়ে যদি আমার পথ চলতে হয়, আমার আত্মা কিন্তু আমার দেহটাকে খুঁজে বেড়াবে। অর্থাৎ আমি মাতৃভাষা, আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষার যে স্বভাব, সেই স্বভাবের সঙ্গে অন্য ভাষার স্বভাব মিলবে না, এটি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে সত্যি। এবং আমার যে মাতৃভাষা বাংলা, তার স্বভাব হচ্ছে বহুরৈখিক, তার স্বভাব হচ্ছে উদারতা। যে জন্য দেখবেন যদি হরিচরণের বা জ্ঞানেন্দ্র মোহনের যদি আপনারা অভিধান খুলে দেখেন, তাহলে অনেক শব্দের অর্থ আপনারা দেখতে পাবেন 17টা বা 18টা। প্রসঙ্গত বলে রাখি, গো শব্দের অর্থ দেখবেন 18টা। আপনারা যে কোনো শব্দের ক্ষেত্রে দেখতে পারেন যে তাদের তাদের যে মানে সব মানে একটা একটা শব্দের যে এতগুলো অর্থ বোঝাতে পারে, এই যে এতগুলো অর্থ বোঝাচ্ছে, এটি কিন্তু আমাদের একটা প্রাচীন এশীয়, প্রাচীন বাঙালি সাম্যবাদী সমাজ গোষ্ঠী নিদর্শন। আপনারা সকলেই জানেন যে ভাষা সমাজ বাদ দিয়ে হয় না। একটা ভাষা, একটা শব্দ, ভাষার মধ্যেই শব্দ থাকে, বাক্য থাকে। এই শব্দ কোন অর্থকে, কোন জায়গাটাকে বোঝাবে, সেটা কিন্তু নির্ধারণ করে দেয় তার সমাজ। যখন আদিম সাম্যবাদী সমাজ গোষ্ঠী ভেঙে পড়ে এবং সমাজ যখন ক্রমাগত পণ্যবাহী সমাজের দিকে হাঁটতে শুরু করে, তখন কিন্তু দেখবেন যে এই ভাষার, এই শব্দের অর্থ আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। কেননা পণ্যবাহী সমাজ একটি শব্দ দিয়ে একটি অর্থকে বুঝবে, নইলে তার পণ্য বিক্রি হবে না। যে জন্য আপনি দেখবেন সংসদ ডিকশনারি, সংসদ অভিধান যদি আপনি খোলেন, বা এখনকার নতুন অভিধান যেটি 2014, 2015, 2018 সালে বেরিয়েছে, সেই অভিধানে আপনি কিন্তু এতগুলো অর্থ পাবেন না। সংসদ অভিধান খুলে দেখবেন 2, 3, 4 অর্থ পাবেন, ব্যাস। কিন্তু আপনি পুরনো অভিধানগুলো খুলে দেখুন, সুবলচন্দ্র মিত্র থেকে খুলে দেখুন, আপনি জ্ঞানেন্দ্র মোহন দেখুন, হরিচরণ দেখুন, 16টা 18টা করে শব্দ পাবেন। কেন পাবেন? তার কারণ হচ্ছে এটি ছিল আমাদের, এই যে আমাদের ভাষা, সেই উত্তরাধিকারকে আমরা এখনো বহন করি। আমাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা এখনো কিন্তু
আমরা এই পণ্যবাহী সমাজে গা ভাসিয়ে দিইনি। আমরা হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, আমরা এই কর্পোরেট রাজ, আমরা এই এই কোম্পানি রাজের সঙ্গে কিন্তু সঙ্গত করছি না। আমরা আমাদের দেশ লালনের দেশ, আমাদের দেশ রামকৃষ্ণের দেশ, আমাদের দেশ গুরুচাঁদ হরিচাঁদের দেশ। আমরা সেই উদারতার জায়গা থেকে এই জায়গাটাকে আমরা নিয়ে যাব। এর যে ইতিহাস, এই যে শব্দার্থ তত্ত্ব পাল্টানোর ইতিহাস, সেই পাল্টানোর ইতিহাস সুদীর্ঘ। যদি কখনো সময় হয়, যদি কখনো সুযোগ হয়, তাহলে ভাষার এই চেতনার জায়গাটি নিয়ে আমি নিশ্চয়ই বলবো, এবং সেটি অন্ততপক্ষে 1.5-2 ঘন্টার কথা। এখন যদি সেই জায়গায় আমি ঢুকে যাই, তাহলে খুব একটা কাজের কথা হবে না। আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেই কথাগুলো একটু বলে নিই। সেটি খুবই আর কি, যে কেন আমরা বলছি যে আমাদের ভাষা যদি বাংলা ভাষা চলে যায় তাহলে আমাদের সমস্যাটা কি হবে, কেন মানুষ মাতৃভাষার জন্য সংগ্রামী হয়ে ওঠে। আমরা এটা জানি যে এখন যে নেট পরীক্ষা হয়, এখানে প্রচুর মানুষ আছেন যারা কলেজের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত। তারা জানেন যে নেট পরীক্ষা 2টি ভাষায় হয়, বাংলা, ইংরেজি এবং হিন্দি। হিন্দি কিন্তু 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটি ল্যাঙ্গুয়েজ। হিন্দি কিন্তু বাংলার বা তামিলের থেকে কোনো অংশে উচ্চে বা নিচে নেই। তাহলে কেন একজন যার মাতৃভাষা হিন্দি, তিনি কেন বেশি সুযোগ পাবেন নেট পরীক্ষাতে গিয়ে? কেন একজন বাঙালিকে, কেন একজন তামিলকে তাকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে? ঠিক তেমনি সিআরপিএফ এর যে পরীক্ষা হয়, কিছুদিন আগে আমি দেখলাম সেখানেও কিন্তু ইংরেজি এবং হিন্দি। আজকেই বাসে আসতে সকালবেলায় আমি একটি মিছিলে যোগ দিতে যাচ্ছিলাম, একটি ছেলে, তাকে আমি বাংলাতে একটা কথা বললাম যে তোমার ব্যাগটা একটু সামনে নেবে, আমার পিঠে লাগছিল বলে। সে বলল যে হিন্দিতে বলুন। আমি বললাম আমি হিন্দি জানি না। মিথ্যে কথাই বললাম, আমি খুব খারাপ হিন্দি জানি বলেই বললাম হিন্দি জানি না। খারাপ হিন্দি জানাটা হিন্দি না জানারই সমতুল। তো তখন তিনি বললেন যে কেন, এটা তো হিন্দিতেই বলছেন, কেন এটা রাষ্ট্রভাষা তুমি জানবে না কেন? আমি বললাম দেখো, বাংলাও যতটা রাষ্ট্রভাষা, হিন্দিও ততটা রাষ্ট্রভাষা। সে আমার অনেক জ্ঞান ফ্যান দিল, এই মারে সেই মারের ব্যাপার আর কি। তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কিন্তু পাশাপাশি আমাদের এটা বুঝে নিতে হবে যে বহু পরীক্ষা কিন্তু আমাদের এখন হিন্দি ভাষায় হয়, এমনকি গুজরাটি ভাষায় হয়। রেলের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল এক্সামিনেশন, এগুলো কিন্তু আমাদের, আপনি যদি ব্যাংকে যান সেখানেও দেখবেন যে হিন্দি। আমি বাংলার গ্রামে, আমার একটা গ্রামে বাড়ি মুর্শিদাবাদের সালারের পাশে একটা গ্রামে বাড়ি, সেখানে আমি ব্যাংকে গিয়ে দেখেছি যে ব্যাংকের কর্মচারীরা যাদের বাংলা শেখার কথা, যাদের পরিষেবা দেওয়ার কথা বাংলা ভাষায়, তাদেরকে বাংলা ভাষার ট্রেনিং দেওয়া হয়েছে, তা সত্ত্বেও গ্রামের মানুষের সঙ্গে তারা যখন হিন্দিতে কথা বলেন, সেই মানুষটি কিন্তু হতচকিত হয়ে যান। এবং আমি কদিন আগে গ্রামের ব্যাংকে গিয়ে যখন দেখলাম একজন হিন্দিভাষী মানুষ, আমার পাশের বাড়ির লোক, তিনি বাইরে বেরিয়ে এসে আমায় বলছেন যে কেয়া কারেগা বাবু। আমি বললাম যে এরকম হিন্দি বলছো কেন তুমি অদ্ভুত ভাবে? তো বললো যে না, এখন তো হিন্দি বলতে হবে, আমাকে তো কিছুই বুঝতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। তারপর যথারীতি আমি তার সঙ্গে গেলাম এবং তাকে, ব্যাংক কর্মচারীটিকে বুঝিয়ে বললাম যে দেখুন, এরকম তো হিন্দি ভাষার বিষয়টা এটা নয়, আপনাকে তো শিখেই পাঠানো হয়েছে, নইলে আপনাকে এখানে পোস্টিং দেওয়া হতো না। এই সাংস্কৃতিক যে আগ্রাসন, এই যে ভাষার যে আগ্রাসন, এর সঙ্গে ক্ষমতায়নের দৃশ্য অদৃশ্য একটা শিকল জড়িয়ে রয়েছে। এই শিকলটা কিন্তু আমাদের পায়ে পড়ানোর চেষ্টা হচ্ছে। ভাষা আন্দোলনের মূলে আছে আধিপত্যবাদ, ভাষা আন্দোলনের মূলে আছে শাসন শোষণের প্রতিষ্ঠা। সংবিধানে স্বীকৃত ভাষা হতে মৈথিলি কোঙ্কনির লেগেছে কয়েক দশক। সাঁওতালিকে জনজাতির ভাষার মর্যাদা দিতে আমরা দেরি করেছি ঢের। আমরাও যে খুব একটা ভালো দারুণ একটা জায়গায় রয়েছি, উদার জায়গায় রয়েছে এমন নয়। আমরাও সাঁওতালি ভাষাকে অনেকদিনই পদদলিত করে রেখেছি। আমরাও বহু ভাষাকে, বহু অভদ্র বাংলা, কোট আনকোট অভদ্র বাংলা ভাষাকেও, বাংলা ভাষার যদি একজন মুর্শিদাবাদের একজন শেরশাহবাদিয়া বা একজন মালদার মানুষ যখন টেনে কথা বলেন, তখন কিন্তু শহুরে বাঙালি তাকে কিন্তু হাসি ঠাট্টা মস্করা করেছে। এটাও কিন্তু এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন। এই যে ক্ষমতায়নের যে দৃশ্য অদৃশ্য শিকল, এই শিকল কাটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। 1952 সালের যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, 1971 কিন্তু মুক্তিযুদ্ধে তারা পুরোপুরি স্বাধীন হয়ে উঠেছিলেন। তাহলে আমাদের মূল কথা কি? চিন্তা যদি আমরা না করতে পারি আমাদের মাতৃভাষায়, তাহলে আমরা রিয়ালিটিকে বুঝতে পারবো না। রিয়ালিটিকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা আধিপত্যবাদীদের দাস হিসেবে পরিগণিত হব। যদি আমি অধিপতির কথা মেনে নিই, আধিপত্যবাদীদের বশ্যতা স্বীকার করি, তাদের রিয়ালিটি, তাদের বাস্তবতা, তাদের চিন্তা, তাদের ভাষাতে কথা বলি, তাহলে আমি হব খাঁচায় পোষা একটা তোতা পাখি। সুতরাং
এই শেকল আমাদের কাটতে হবে। এই শেকল, এই বেড়ি ধীরে ধীরে অদৃশ্যভাবে আমাদের সারা শরীর জুড়ে এই শেকল, সেটা অর্থনৈতিক জায়গা থেকে এই ভাষার সঙ্গে যদি আপনি মেলান, সাংস্কৃতিক জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে আমাদের সারা শরীরে বেড়ি পরানো হচ্ছে। এবং আজকে 21-এর যে ডাক, আজকের যে 21শে ফেব্রুয়ারি, আজকের যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এই দিবসটি হচ্ছে স্বাধীনতার দিন। এই স্বাধীনতার দিনে আমাদের চেতনা, আমাদের চৈতন্য, ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে তোর চেতনা হোক, তোর চৈতন্য হোক, সেই চৈতন্যেরই আমরা কামনা করি। কিসের চৈতন্য? শেকল কাটার চৈতন্য, আধিপত্যবাদীদের খাঁচা থেকে বেরোনোর, তার জালে ধরা না দেওয়ার সংকল্প। এই আন্দোলন আমাদের দীর্ঘস্থায়ী হোক, এই আন্দোলন আমাদের চিরজীবী হোক। ভাষা আন্দোলন আমাদের বুকে থাকুক, আমরা চোখের মনির মতো তাকে রক্ষা করব, আমরা সংগ্রাম করব, আমরা এগিয়ে যাব এই ভাষাকে নিয়ে, রাজনীতিকে নিয়ে, অর্থনীতিকে নিয়ে। এটুকুই বলার। ধন্যবাদ বেসের যারা আমায় ডেকেছিলেন, প্রত্যেকে ধন্যবাদ। আমি আদাব জানাই রেজাউল ভাইকে, রেজাউল দাকে। নমস্কার। অসংখ্য 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 ধন্যবাদ শামীম আহমেদকে। তার বিষয় ছিল হয়তো বা ভাষা চেতনা, মাতৃভাষার আন্দোলন, কিন্তু সেই সুযোগে তিনি ভাষা চেতনার কথা বলেছেন, মাতৃভাষার আন্দোলনের কথা বলেছেন। দীর্ঘ ইতিহাস পড়ার পরে সমাজ ইতিহাসের প্রেক্ষিতে, সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষিতে রাজনৈতিক ইতিহাসকে নিয়ে এসছেন এবং কিভাবে ভাষা একটা শোষণের, শাসনের যন্ত্র হয়ে উঠেছে সে বলেছেন। তিনি প্রথমেই দীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন আসামের আন্দোলনের কথা, বরাক উপত্যকার মানুষের, বাঙালিদের সেই আন্দোলনের কথা, স্বাধিকার রক্ষার এসেছেন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান, সেদিনের পূর্ববঙ্গের কথা, এবং বিস্তারিত ভাবে সেখানে সালাম, বরকত, রফিক, জব্বার এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আমাদের কথা হলো এই যে সালাম, বরকত, রফিক, জব্বার কিংবা 19শে মে যে আন্দোলন, সেটা কিন্তু শেষ হয়নি, আজও সেটা বহমান। সেটা শামীম আহমেদ আমাদের স্মরণ করে গিয়েছেন। আমাদের এই ভারতবর্ষে আমরা দেখেছি যে 4টি ভাষা গোষ্ঠীর মানুষ আমরা রয়েছি, প্রধানত আর্য রয়েছে, অস্ট্রিক রয়েছে, দ্রাবিড় রয়েছে, সিনো টিবেটান বা কিরাত জনগোষ্ঠী। প্রত্যেকের আলাদা আলাদা ভাষা রয়েছে, কিন্তু আমরা 22টি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঠিক করেছি। এই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক করার সত্ত্বেও বাকিদের উপর একটা আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। আমরা উর্দুর বিরোধী নই, আমরা ইংরেজির বিরোধী নই, আমরা অন্য কোনো ভাষার বিরোধী নই, আমরা বিরোধী শুধুমাত্র আধিপত্যের, আধিপত্যবাদের। এই ব্যাপারে আজকের দিনে আমাদের সচেতন হতে হবে যে আমরা আধিপত্যটাকে, আধিপত্যবাদকে বিনাশ করব। কারণ ভারতীয় সংস্কৃতির মূল কথাই ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেখানে সমস্ত সংস্কৃতি একত্রিত হয়েছে। স্বামী অসাধারণ ভাবে ওটা বুঝিয়েছেন, কিভাবে আমাদের মধ্যে সবকিছু দিবে আর নিবে, মিলাবে মিলেবে, এই সূত্র, এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই মূল মন্ত্রকে আমাদের বহন করতে হবে। কিন্তু আজকে কুক্ষিগত ভাবে কায়েমি স্বার্থ রচনার জন্য কিছু কিছু গোষ্ঠী, ব্যক্তি, দল আমাদেরকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমাদের সচেতন হতেই হবে। যদি না হই তাহলে এই 21শে ফেব্রুয়ারি পালনের কোনো তাৎপর্য থাকতে পারে না। আমরা মনে করি যে ভাষা সঙ্গে সংস্কৃতির, কালচারের একটা বিরাট সম্পর্ক আছে। ভাষার সঙ্গে সংস্কৃতির এই চরম সম্পর্কের জন্য আমাদেরকে কিন্তু সংস্কৃতিবান হতে হবে, আমাদেরকে ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। এই বিষয়টি সবচেয়ে মূল্যবান দিক। এই বিষয়টি মূল্যবান কারণ আমরা বলেছি যে হিন্দি উর্দুর বিরোধী আমরা নই। কেন বিরোধী নই? কারণ হিন্দি যেভাবে রয়েছে, উর্দু যেভাবে রয়েছে, বিকশিত হোক প্রত্যেককে, কিন্তু একটাই শর্ত, শর্তটা একটাই, সেটা হচ্ছে কেউ কারোর প্রতি যেন দাদাগিরি না করে, কেউ কারোর প্রতি যেন প্রভুত্ব কায়েম না করতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের এই বছরের যে 21শে ফেব্রুয়ারি, তার মোটোই ছিল সেই বহু ভাষাবাদ, মাল্টিলিঙ্গুয়ালিজমের ব্যাপারটা বলা হয়েছে। মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে
আমরা আমাদের মাতৃভাষা শিখবো, মাতৃভাষার উপর গুরুত্ব দেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য ভাষার প্রতিও আমাদের সেরকম শ্রদ্ধা থাকবে। কারণ আমার ভাষা আর অন্যের ভাষা মিলে শেষ পর্যন্ত একটা বড় ধরনের জায়গা তৈরি করবে। রবীন্দ্রনাথ বলছেন তার গানের মধ্যে যে আপন হতে বাহির হয়ে বাহিরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাহিরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এই যে আপন হতে, আমরা যে কুপমণ্ডুকতার মধ্যে বসবাস করছি, আমরা যে গোলামির মধ্যে বাস করছি, আমরা যে মনে করছি হিন্দু, হিন্দুস্তান এবং হিন্দির কথা বলছি, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন। যদি বেরিয়ে আসতে পারি তাহলে সে মঙ্গল, না হলে আমি যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে আমাকে লোকেট করা হচ্ছে, আমাকে ইন্ডিকেট করা হচ্ছে যে আপনি তাহলে এ পারেন না ও পারে, আপনি তাহলে ও পারেন, আপনি তাহলে বাংলাদেশি, ইত্যাদি ইত্যাদি নামে আমাকে চিহ্নিত করা হচ্ছে। এই অপচেষ্টা, এই অপকর্ম বন্ধ করা দরকার। কারণ ভারতবর্ষে আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে ভারতীয়ত্ব। আমাদের ভাষা অনেকগুলো ঠিক, ভারতীয় ভাষা বলে একটি ভাষা নেই, শামীম বলেছেন। আমাদের ভাষা অনেকগুলো, প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সঙ্গে প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি মাতৃভাষা সমানভাবে জিতবে, সমানভাবে এগিয়ে যাবে। তাহলেই হবে 21শে ফেব্রুয়ারি পালনের একটা বড় দিক। আমরা এই দিকটির প্রতি সবার নজর রাখার চেষ্টা করব। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আপনারা আপনাদের বক্তব্য রাখুন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বলবেন অফিস থেকে আবির ভাই? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি এবার অডিয়েন্স যদি কেউ কোনো কোশ্চেন করেন তাদেরকে বলবো যে কোশ্চেন করতে। বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে বলুন। যদি কেউ বলেন তাহলে আনমিউট করুন নিজেকে এবং নিজের কোশ্চেন ডিরেক্টলি করুন। শামীম আহমেদ বিস্তারিত ভাবে বলেছেন। স্বাভাবিক কারণে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক জিজ্ঞাসা থাকতে পারে আপনাদের। আপনারা বলুন, প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করতে চাই। আবির ভাই বলুন। শামীম দা, আপনি পুরুলিয়া ভাষা আন্দোলনকে কিভাবে দেখছেন? মানে এই লেকচারে ওই পার্টটা আপনি কিছু বলেননি, ওইটা আপনি যে কোনো কিভাবে কারণে ওটাকে আমরা এড়িয়ে যাইনি, ওটা উল্লেখ করা হয়নি এইটুকু। কারণ ওটা হচ্ছে আসামের যে আন্দোলন, ওপারের যে আন্দোলন, পুরুলিয়ার মানভূম সিংভূমের যে আন্দোলন, সবটা একই আন্দোলন। সেই আন্দোলন সেদিন না, এই আন্দোলন আজও বহমান। এমনকি বিধান রায় তো প্রায় রাজি হয়ে গিয়েছিলেন যে বাংলা এবং বিহারকে একটি মাত্র রাজ্য করতে, এবং মানভূমকে তো বহু কষ্টে, মানে পুরুলিয়াকে বহু কষ্টে আমরা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে পেরেছি। এবং তাদের যে ভাষা, আসলে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, আমি তো দেখেছি যে আমার একটা গ্রামের ভাষা পাশের গ্রামের থেকে অনেকটা আলাদা হয়, একটা পাড়ার ভাষা আর একটা পাড়ার ভাষা থেকে আলাদা হয়। এই যে মাতৃভাষা, শুধু পাড়ার ভাষা নয়, শুধু পাড়ার ভাষা নয়, ফ্যামিলিও হয়, মধ্যে পাশাপাশি দুটো পরিবার, ফ্যামিলিরও হয়। মানে একটা তো মানে খুবই বিচিত্র, এবং এই বৈচিত্র্যটাই আমাদের শক্তি, এই বৈচিত্র্যটাই শক্তি। মানভূমের যে আন্দোলন, সে আন্দোলন তো মানে মানে খুবই মানে সেটা নিয়ে একটা স্বতন্ত্র একটা বক্তৃতা হতে পারে আর কি, মানভূম নিয়ে, পুরুলিয়া নিয়ে। এবং 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 মানে তুমি তো আরো আমার থেকে ভালো জানো, তুমি শেরশাবাদিয়া অঞ্চলের লোক। তোমার যে ভাষা এবং মুর্শিদাবাদের একদম দক্ষিণ মুর্শিদাবাদের যে ভাষা, তাদের সঙ্গে অনেক তফাৎ। এই যে ভাষার যে আন্দোলন, এই আন্দোলন শুধু বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যেটা বলতে চাইছি যে কারুর মাতৃভাষা, মাদারি জুবান, কারণ মাদার টাং কেড়ে নেওয়া যাবে না, জীব ছেড়ে নেওয়া যাবে না। এর সঙ্গে বাক স্বাধীনতা, এর সঙ্গে অন্য দুটোই যুক্ত রয়েছে। আমি প্রথমেই বলেছি যে জীব যেটা ভাষা আমি বলছি, সেটার সঙ্গে দুটো জিনিস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এক হচ্ছে অন্ন গ্রহণ, স্বাদ গ্রহণ, আস্বাদন ক্রিয়া, রসগ্রহণ, এবং দ্বিতীয়টি হচ্ছে বাক, ভাষা। ফলত আমরা 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 পুরো ভাষাটাকে নিয়ে, পুরো সমস্ত জায়গাটাকেই আমরা নিয়ে আসতে পারি। মানভূমের আলোচনা আমরা করতেই পারি, একটা নির্দিষ্ট দিনে আমরা আলোচনা করতেই পারি মানভূম
কেননা আমাদের তো বিস্তৃত একটা প্রেক্ষাপট ছিল, মাতৃভাষা, ভাষা চেতনা, ভাষা আন্দোলন। এই যে তামিলদের নিয়ে, যে কোনো মালায়ালামদের কারণে নিয়ে, আসেনি, যে কোনো কারণে আসেনি। কোঙ্কনিদের নিয়ে আমরা তো কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে সেটা একটা খুব সময়ের দাবি করে আর কি। যে ফলে কোনো তো কারণে আসেনি না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এমনি হ্যাঁ আমরা এড়িয়ে যাইনি, যে কোনো না 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 কারণে না না আসেনি। না না, আমরা মাতৃভাষা যখন বলছি তখন প্রত্যেকের কথা বলছি। আমার একটি Right. ছাত্র আছে আমার কাছে, সে থিসিস করে, তার নাম সুব্রত টুডু। সে সে সাঁওতালি ভাষা তার মাতৃভাষা, তো বাংলা হরফেই সে সান্তালি জেনারেলি লেখার চেষ্টা করে, অলচিকিতে খুব একটা লেখে না, অলচিকি সে খুব ভালো করে জানে। সে আমায় বলে যে দেখুন স্যার, বাংলাটাই আমার দ্বিতীয় ভাষা, আমাকে আপনি আবার ইংরেজি তৃতীয় ভাষা কেন শিখতে বলছেন? আমি ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমি আর কত ভাষা শিখবো? ফলত এই যে মাতৃভাষা, এই মাতৃভাষার যে সম্মান, মাতৃভাষা মানে আমাদের চিন্তা আমরা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের মাতৃভাষায়, প্রথম ভাষায়। ফলত এটাকে কেড়ে নেওয়া, এটাকে যখন আমরা মানে মানে একটা মানুষের তার স্বাভাবিকতা, তার সহজাত যে জায়গাটা, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। কেড়ে নেওয়া মানেই হচ্ছে সেই জায়গা। এবং কেড়ে কারা নিতে চায়, এটা তো মানে শাসক, শোষক, এক কথায় শোষকের ধর্ম আর কি। যে তুমি যদি ভাষাটা কেড়ে নিতে পারো, তাহলে বাকি জিনিসটা কাটতে খুব সহজ হবে তোমার কাছে। তা কেননা তুমি তখন চিন্তা চিন্তা করতে ভুলে যাবে, তুমি তখন রিয়ালিটিকে ভুলবে। আমরা যে যে জিনিসটা তোমার মুখে তুলে দেবো, যে জিনিসটা তোমাকে বলবো এটাই সত্যি। যেমন তুমি যদি এখন যে কোনো একটা তোমার ফেসবুক খুলে, যে আনন্দবাজার বা সংবাদ প্রতিদিন, আমি নাম করেই বলছি, যে কোনো একটা তুমি সংবাদে এতে যাও, এতে গিয়ে তুমি দেখো নিচের কমেন্টগুলো এক 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 করে দেখতে থাকো, যে কিভাবে এদেরকে গ্রাস করা হয়েছে, কিভাবে এদের মাতৃভাষাকে হরণ করে নিয়ে এদেরকে একটা কি বলবো, যে দাসানুদাস, কীটাণু কীটে পরিণত করা হয়েছে। যতই আমরা মুখে বলি না কেন এটা আইটি সেলের কর্ম, তবু এই জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে শেকল, এই যে এটা কিন্তু শুধু ভাষা দিয়ে হয়নি, এটা এটা ভয়ঙ্কর। ভাষাকে প্রথমেই ধরতে হয়। এই যে আগ্রাসন, এই আগ্রাসনটা কিন্তু ভয়ঙ্কর। অর্থনীতি, রাজনীতি সবকিছুকেই তোমার ভুলিয়ে দেবে যদি তোমার ভাষাটাকে কেড়ে নেওয়া যায়। ঠিক মানভূমেও যে জিনিসটা ঘটেছিল, সেই জিনিসটা তোমার তোমার অন্যান্য দেশে, পৃথিবীর বহু বহু দেশে, ভাষা তো শুধুমাত্র ভাষা আন্দোলন তো বাঙালির একচেটিয়া নয়। যদিও আমাদের খুব গর্বের জায়গা যে 21শে ফেব্রুয়ারিটায় মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়েছে। কোঙ্কনিরাও কম দিন ভাষা আন্দোলন করেনি, মালায়ালাম, তামিল এরাও কম আন্দোলন করেনি। আমাদের ভাষা আন্দোলন সাঁওতালিরা কম আন্দোলন করেছেন বলো, মানভূমের লোকেরা কম আন্দোলন করেছেন। সুদীর্ঘ তার ইতিহাস, সেই ইতিহাস বলে শেষ করা যায় না। যাক, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, মোশাররফ হ্যাঁ স্যার, আমি মোশাররফ হোসেন বলছি। বলুন। আহ, আমি মাঝখানে ছিলাম না, আমাকে একটু বলতে বলা হয়েছিল শেরশাবাদিয়া ভাষা সম্পর্কে। তো আপনি তো বিষয়টা বেশ ভালোই জানেন। তো আমি আলোচনা শুনলাম শামীম আহমেদ স্যারের, আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। তো এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে যখন অন্য ভাষা এসে আমাদের উপর আধিপত্য বিস্তার করে, সেটা যেমন আমাদের খারাপ লাগে, তেমনি আমরা কিন্তু আমাদের নিচে যেসব ভাষাগুলো আছে, ছোট ছোট ভাষাগুলো, সেগুলোর উপরে আমরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করি। স্যার যেটা বললেন যে শেরশাবাদিয়া ভাষাভাষীর মানুষ যখন কলকাতায় গিয়ে কথা বলে, তখন তারা আবার মানে একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে পড়ে যায়। তো আপনি বিষয়টা নিয়ে কাজ করেছেন। আমার একটা জিজ্ঞাসা এটাই, মানে যে এতগুলো বাঙালি জনজাতির মানুষ, তার মধ্যে শেরশাবাদিয়া জনজাতির মানুষ মোটামুটি কতগুলো হতে পারে, মানে একটা সংখ্যা? বা আরেকটা প্রশ্ন, যে আমরা প্রচলিত অর্থে বাংলার 5টা উপভাষা পাই, তো যদি সেইভাবে বিচার করা যায় তাহলে তো পরিবারগতভাবে যেটা কথা উঠে আসলো অনেক ভাষাই হবে, তো তবুও মোটামুটি কতগুলো উপভাষা এখন মানে বাংলা ভাষার মধ্যে হতে পারে? হ্যাঁ, উপভাষা হিসেবে 5খানা উপভাষার কথা বলা হচ্ছে: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, বঙ্গালী। কিন্তু এটা তো করা হচ্ছে সেই অনেক আগে। এরপরে তো অনেক পরিবর্তন এসেছে। এপার বাংলা ওপার বাংলার মানুষজন ইচ্ছে মতো মাইগ্রেট করেছে, এপারে গেছে, ওপার থেকে এসছে। ফলে যেভাবে সেদিন আমরা এই ভাগগুলো করেছিলাম, আজকের পরিবর্তনশীল জীবনের তার কিন্তু অনেকটাই নেই। কারণ এই যে শেরশাবাদিয়া কমিউনিটির কথা বলা হচ্ছে,
তারা মূলত মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে কিষানগঞ্জ, বাহাদুরগঞ্জ, নেপাল, ওপার বাংলার রাজশাহী ইত্যাদি এলাকায় ছড়িয়ে রয়েছে। এই যে বৃহত্তর এলাকায়, মুর্শিদাবাদ তো রাঢ়ী অঞ্চলের মধ্যে পড়ছে, মালদা তো আবার বরেন্দ্রী অঞ্চলের মধ্যে পড়ছে, কামরূপী আবার আলাদা অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে কি আমরা শেরশাবাদিয়া কমিউনিটির যে ল্যাঙ্গুয়েজ, তার যে একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বের সঙ্গে তো কি নাম বরেন্দ্রী এলাকার মিল হচ্ছে না, বা রাঢ়ী অঞ্চলের মিল হচ্ছে না। ফলে উপভাষা নিয়ে, সমাজ ভাষা নিয়ে, এই যে স্বামী একটু আগে বললেন যে একই পরিবারের, শুধু তাই নয়, একটা নির্দিষ্ট পাড়ার মধ্যে পাশের বাড়ি আলাদা ভাষায় কথা বলছে, এটা সোশিয়াল লিঙ্গুইস্টিক্সের ব্যাপার। ফলে এই ভাষা নিয়ে, উপভাষা নিয়ে, এই বিভাজন নিয়ে আরো বিস্তর কথাবার্তার সুযোগ আছে। আমরা আলাদা করে এককভাবে বলে দিতে পারবো না যে শেরশাবাদিয়া কমিউনিটি রাঢ়ী উপভাষার মধ্যে পড়ছে, কিরাম যে বরেন্দ্র উপভাষার মধ্যে পড়ছে, কামরূপ উপভাষার মধ্যে পড়ছে। কিন্তু ভৌগোলিক এলাকা হিসাবে আমরা যদি বলি, তাহলে ওটাকে বলবো যে যেহেতু মালদা, দুই দিনাজপুর, ওদিকে বললাম কি জানবে দার্জিলিং, জলপাইগুড়ি, এই অঞ্চলটা যেহেতু বরেন্দ্রী এলাকা, ফলে বরেন্দ্রী এলাকার মধ্যে পড়ছে। কিন্তু বরেন্দ্রী এলাকার যে ভাষার সঙ্গে শেরশাবাদিয়া কথ্য ভাষার অনেক মিল খুঁজে পাওয়া যায়। ফলে এই নিয়ে আরো বিস্তর আলোচনা দরকার আছে, আরো বিস্তর গবেষণা দরকার আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ আব্দুল কুদ্দুস, আমি বেসের সদস্য। তো আমার একটা জিজ্ঞাসা আছে যে ভাষা তো ভাষা একটা মাধ্যম, যে মাধ্যমের দ্বারা মানুষের মনের ভাব প্রকাশ করা হয়। সে ভাষা মাতৃভাষা, মায়ের ভাষা, সে ভাষা লৌকিক ভাষা, সে ভাষা আঞ্চলিক ভাষা, যার মাধ্যমে সে সমাজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে, যার মধ্যে সে শামীম সাহেবের কথার মধ্যে পেলাম রস আস্বাদন করতে পারে, যার যে ভাষায় যে ব্যক্ত করলে তার গর্ব বোধ হয়। তো সংস্কৃত কি এরকম কোনো ভাষা? সংস্কৃত কি কখনো এরকম ভাষা ছিল, না এখনো আছে? আমার তো মনে হয় সংস্কৃত একটা সাবজেক্ট, সংস্কৃত একটা বিষয়, যেটা স্কুলে পড়ানো হয়, যেটা কলেজে পড়ানো হয়। সেটা কি কারো মায়ের ভাষা? সেটা কি কোনো লৌকিক ভাষা? সেটা কি কোনো আঞ্চলিক ভাষা? সেটার মাধ্যমে কি কেউ কারোর সঙ্গে কেউ কি কারোর সঙ্গে কমিউনিকেট করে? তাহলে সংস্কৃতকে ভাষা বলা হয় কেন? এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। ঠিক আছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে আপনার প্রশ্ন বুঝে নিয়েছি, আমি বলার। এবং বলা হচ্ছে যে সংস্কৃত ভাষা নাকি সব ভাষার জননী। কি করে হয়? সেটাই আমার একটা জিজ্ঞাসা। ঠিক আছে, ঠিক, যদি দয়া করে বলেন খুব সন্তুষ্ট হব। পৃথিবীতে কত ভাষা আছে ঠিক পরিষ্কার করা যাবে। কেন? ওই যে আধিপত্যের কথা বলছিলেন স্বামী, এই আধিপত্যের কারণে, অন্যান্য কারণে প্রায় একটা দুটো করে ভাষা টুকটাপ ধুপধাপ করে মারা যাচ্ছে, তার অপমৃত্যু হচ্ছে। এথনোলগ, যেখানে ভাষার এই পরিসংখ্যান রাখা হয়, এই এথনোলগ অনুযায়ী এখন আমাদের গোটা পৃথিবীতে 6,500 থেকে 7,000 ভাষা রয়েছে। এই 6,500 থেকে 7,000 ভাষাকে আমরা ভাগ করেছি, যেভাবে আমরা ভাগ করেছি, এটি দার্জিলিং, এটা জলপাইগুড়ি, এটা কোচবিহার, এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা বীরভূম ইত্যাদি। ঠিক তেমনি আমরা ভাগ করেছি, অনেক ভাগে ভাগ করেছি। প্রধান যে সমস্ত ভাগ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাগের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। আমাদের ভারতবর্ষে 4টে ফ্যামিলি আছে। একটা ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, 2 হচ্ছে অস্ট্রিক ফ্যামিলি, 3 হচ্ছে দ্রাবিডিয়ান ফ্যামিলি, আর 4 হচ্ছে সিনো-টিবেটান ফ্যামিলি। আমরা যে ফ্যামিলির মধ্যে পড়ছি, সেই ফ্যামিলির নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি।
এই ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি যেখানেই জন্ম হোক না কেন, তারা 10টি উপভাষায় বিভক্ত হয়েছিল, 10টি জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই 10টি শাখার নাম কেল্টিক, জার্মানিক, ইটালিক, গ্রিক, বাল্টোস্লাভিক, তোখারীয়, আলবেনীয়, আরবেনীয়, ইন্দো ইরানীয়। দরকার নেই এতগুলো নাম মনে রাখার, শুধুমাত্র মনে রাখবো এই যে 10টি ভাগ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগটির নাম হচ্ছে ইন্দো ইরানীয় ভাষাবংশ। এই ইন্দো ইরানীয় ভাষাবংশ ভারতবর্ষে যখন ঢুকছে, সে ঢোকার আগে 3টি ভাগে ভাগ হয়। একটি চলে যায় ইরান পারস্যে, একটি চলে যায় কাশ্মীরে, একটি আমাদের এই ভারতবর্ষে। আপনাদের প্রশ্ন হতে পারে, আপনি কি কাশ্মীরকে আলাদা করছেন? না, আমি যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের জন্মের আরো 1500 বছর পূর্বে যেটি ভারতবর্ষে ঢুকলো, সেটি এখানকার লোকজন যারা থাকতেন, বসবাস করতেন, যাদের বাড়ি আসল এখানে, আমরা উড়ে এসে জুড়ে বসেছি, তারা হলেন তারা হলেন দ্রাবিড়, তারা হচ্ছে অস্ট্রিক। এই লোকজনগুলো ছিলেন আগে থেকে। এদের বাড়িতে আসবার পরে ওদের সঙ্গে কিছুটা এসিমিলেট হলাম আমরা। ওদের সঙ্গে এসিমিলেশনের ফলে নতুন যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষা ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষার দুটো রূপ, একটা হচ্ছে বৈদিক রূপ বা বৈদিক সংস্কৃতি, যে সংস্কৃতের কথা বলছেন, একটা কথ্য রূপ যেটার বিবর্তন হয়েছে। আপনি যে সংস্কৃতের কথা বলছেন সেটা হচ্ছে বৈদিক সংস্কৃত, আর যেটি বিবর্তন হয়েছে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ওরা 4 জায়গায় ছড়িয়ে পড়েছে। একটা হচ্ছে উত্তরে, একটা হচ্ছে পূর্বে, একটা দক্ষিণে, একটা মধ্য দেশে, সেন্ট্রালে। যেটা পূর্ব দিকে এসেছি সেখান থেকে বাংলা এসছে, সেখান থেকে অসমিয়া এসছে, ওড়িয়া এসছে, ভোজপুরি, মৈথিলি, মাগাহি এই সমস্ত এসছে। আর যেটি উপরে চলে গেল উত্তর দিকে, সেখানে সিন্ধি এসছে, পাঞ্জাবি এসেছে। আর যেটা সেন্ট্রাল, সেখানে হিন্দি ইত্যাদি আছে। এবার বলি, বৈদিক সংস্কৃত তার কোনো বিবর্তন হয়নি, তার 4 বেদের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকেছে। যদি বিবর্তন না হয়, সে তার যদি ওইভাবে থেকে যায়, আর বিবর্তন না হওয়ার অনেকগুলো কারণও আছে, অবশ্য আমি কারণগুলো বলছি পরে। যেটির বিবর্তন হয়েছে সেখান থেকে বাংলা এসেছে, আর যেটির বিবর্তন হয়নি সেটি ওখানে থেকে গেছে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সংস্কৃত বাংলা বা অন্যান্য ভাষার জননী বা মা কিনা। যার বিবর্তন নেই সে আবার মা হবে কি করে? আপনার প্রশ্নের উত্তর কি ওইটুকু দিতে পারলাম কুদ্দুস ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর ঠিক আমি মানে সন্তুষ্ট হতে পারলাম না। না, আপনি আপনার প্রশ্ন করুন, আপনাকে আমি একটু অংশ দিলাম। আপনি রেজাউল ভাই খুবই ভালো বলেছেন। ইন্দো ইরানীয় উপপরিবারের সদস্য এই সংস্কৃত একটা দিন। আমি একটু আরো বলি, বলা হয়নি আপনার প্রশ্নটা নেব ভাই। কুদ্দুস ভাই আপনার প্রশ্নটা বলুন। কুদ্দুস ভাই আপনার প্রশ্নটা বলুন, আমি সরাসরি প্রশ্নটা এটাই, সংস্কৃত কি আদৌ কোনো একটা ভাষা? আসলে সংস্কৃত কথাটার আক্ষরিক অর্থ যদি আমরা ভেবে নিই, সংস্কৃতের দুটো দিক। একটা হচ্ছে সামাকৃতা, যেটি কিনা বাইরে থেকে এসেছিল, ইন্দো ইরানীয়, যেটি ইরান পারস্য থেকে যায়, একটি দরদীয় হয়ে কাশ্মীরে থেকে যায়। যে পাঠটা এখানে ঢুকেছে সেটির সঙ্গে এখানকার আদিবাসী যারা ছিলেন, যাদের এই ভারতবর্ষ, তাদের ভাষার সঙ্গে সমকৃত হয়। এই সমকৃত ভাষা কি সংস্কৃত ভাষা, এটি ভারতীয় আর্য ভাষা। এর এই দুটো রূপ। একটা হচ্ছে বৈদিক সংস্কৃত, মানে বেদের ভাষার মধ্যে থেকে গেছে, তার কোনো বিবর্তন হয়নি। উল্টো দিকে যেটি কথ্য রূপ, যে রূপটিকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, আপনারা জানেন পাণিনির অষ্টাধ্যায়ের নাম বলে জানি আমরা। পাণিনির অষ্টাধ্যায় তো অনেক আগে ঘটনা ঘটেছে। সেখানে ওই যে সংস্কৃত ভাষার পিউরিটি রাখার জন্য ওরা কিন্তু অনেকগুলো বেঁধে ছেঁধে রাখার চেষ্টা করেছিল, যাতে কিনা সংস্কৃত ভাষার উচ্চারণ ভুল না হয়। বিশেষ করে ঋগ্বেদের সংহিতা অংশ, যেটা মন্ত্র অংশ, সেখানে যদি ভুলভাল উচ্চারণ হয় তাহলে দেখা যাবে এক বলতে অন্য কিছু চলে আসতে পারে। তার জন্য তার পিউরিটি রক্ষা করার জন্য মূলত অষ্টাধ্যায়ীতে
কি নাম যে পানিনি এটা চেষ্টা করেছিলেন, ফলে তার বিবর্তন আটকানোর চেষ্টা করা হয়েছে। আমি বৈদিক সংস্কৃতের কথা বলছি, কিন্তু যেটা কথ্য সংস্কৃত। হ্যাঁ রেজাউল ভাই, আমি একটু অ্যাড করব এই জায়গাটায়। হ্যাঁ, একটু অ্যাড করতে চাইছি যে যে সংস্কৃত কিন্তু বৈদিক ভাষা নয়। আফটার দ্য ডেথ অফ দ্য বৈদিক ল্যাঙ্গুয়েজ প্রাকৃত ওয়াজ বর্ন। প্রাকৃত ভাষা বৈদিক ভাষার মৃত্যুর পর শুরু হয়। এই প্রাকৃত, এই যে সংস্কৃত শব্দটা বলছি, সংস্কৃত মানে কি? সংস্কৃত মানে হচ্ছে রিফর্ম, দ্য রিফরমেশন অফ দ্য প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। এবং আমরা এটাও জানি যে মহাভারতের যারা ওই যুধিষ্ঠির ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন, এরা সবাই সৌরসেনী প্রাকৃত ভাষায় কথা বলতেন। এবং সংস্কৃত ক্রিয়াবিশেষণ, সংস্কৃত কথাটির আক্ষরিক অর্থ সংযুক্ত করা, উন্নত ও সম্পূর্ণ আকার প্রাপ্ত, পরিমার্জিত, সুপ্রসারিত। পরের স্টেজ 600 খ্রিস্টপূর্বাব্দে ওটা শুরু হচ্ছে। কিন্তু সংস্কৃত শব্দের আক্ষরিক অর্থ কিন্তু রিফর্ম, পরিমার্জিত করা হচ্ছে, সুপ্রসারিত করা হচ্ছে। এবং এটা সৌরসেনী প্রাকৃতের এবং যে মানে পিউরিফিকেশনের মাধ্যমে সংস্কৃত হচ্ছে সেটা নয়, সংস্কৃত কৃত্রিম ভাষা। আমি বলতে চাইছি সংস্কৃত একেবারে কৃত্রিম ভাষা। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সেই কথা আমিও বলছি। সংস্কৃত এই প্রাকৃত, দেখুন একটা কৃত্রিম ভাষা তৈরি করতে হলে কিছু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর তাকে নির্ভর করতে হয়। যেমন আমরা এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করি, এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে চলিত ভাষা, যে বিভিন্ন ভাষা রয়েছে, সেগুলোকে আমরা প্রাকৃতই বলছি, বাংলা, হিন্দি, উর্দু ইত্যাদি ইত্যাদি। এই ভাষার উপর কিন্তু তাকে নির্ভর করতে হয়। ইংরেজি তো বটেই। সুতরাং সংস্কৃত শব্দটার দিকে যদি খেয়াল রাখেন, সংস্কার ধাতু থেকে এই শব্দটা উচ্চারিত, যার অর্থ সংযুক্ত করা, রচনা করা, ব্যবস্থাপনা করা, প্রস্তুত করা। সং মানে কি? সমরূপ। সকার শব্দের অর্থ প্রস্তুত করা। এই ভাষাটিকে সংস্কৃত বা পরিমার্জিত ভাষা মনে করা হয়। এবং এটা আমি সম্পূর্ণ রকমের বিশ্বাস করি, যেটা কৃত্রিম ভাষা। মানে এটা নিয়ে আমরা একদিন আলোচনা করতেই পারি। এটা একেবারেই কৃত্রিম ভাষা। আপনার সঙ্গে ওখানে একমত, কিন্তু সৌরসেনী প্রাকৃতের যে পিউরিফিকেশন শুরু হলো, এটা সৌরসেনী প্রাকৃতের পরিপূর্ণ হয়নি। না, আমি সেটা বলিনি। আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে পৌরাণিক মানুষেরা তারা বোধহয় সংস্কৃত ভাষায় কথা বলতেন, তা কিন্তু বলতেন না। আমরা মহাভারতে দেখেছি যে যুধিষ্ঠির এবং কৃষ্ণরা এরা সৌরসেনী প্রাকৃত ভাষায় কথা বলতেন না। ওখানে 3 রকম ল্যাঙ্গুয়েজ পাওয়া গেছে। ওখানে 3 রকম ল্যাঙ্গুয়েজ পাওয়া গেছে। যারা উচ্চ শ্রেণীর তাদের সংলাপ কিন্তু সংস্কৃত, যারা উচ্চ শ্রেণীর, তথাকথিত উচ্চ শ্রেণীর, তাদের সংলাপ হচ্ছে, ডায়ালগ হচ্ছে সংস্কৃত। কিন্তু নিম্ন শ্রেণী, অন্তর্জ শ্রেণীর মানুষ, যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু প্রাকৃতে কথা বলছে। যেমন আমি চলে আসছি আপনার এর কথাই চলে আসি, শকুন্তলার কথাই বলি। শকুন্তলা যখন কথা বলছে রাজা, তখন কিন্তু সংস্কৃতে, কিন্তু যখন ধীবরের সঙ্গে কথা বলছে তখন কিন্তু সেটা কিন্তু প্রাকৃতে কথা বলছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদুরের সঙ্গে যুধিষ্ঠির যখন কথা বলছেন, বলা হচ্ছে যে ম্লেচ্ছ ভাষায় কথা বলছেন। ম্লেচ্ছ ভাষা। আমি দুজনকেই বলবো যে আপনারা দুজনেই অনেক দিক থেকে রাইট, আবার কিছু ভেদাভেদ থাকতেই পারে, কারণ এটা তো ডেমোক্রেসি, আর ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে। আমি রেজাউলদাকে মেনে নিচ্ছি। রেজাউলদা আমার থেকে জ্ঞানী মানুষ। হ্যাঁ, না, আমি রেজাউলদা থেকে শিখবো। আমি একদমই রেজাউলদার কথার কোনো বিরোধিতা করছি না। দুই স্যারকে একটু কিছু বলি। একদম বিরোধিতা করছি না। রেজাউলদা আমার মাস্টারমশাইয়ের মতো। এই ডিবেটটা খুব জরুরি এবং এই ডিবেটটা করা উচিত। এই ডিবেটটা প্রোগ্রামটা শেষ হয়ে গেলে যদি আমরা করি তাহলে খুব ভালো। নিশ্চয়ই। যাক ভাই, আপনারা সমাপ্তি করুন। স্যার, একটা কোশ্চেন ছিল। ওকে, বলুন। হ্যাঁ, আপনি আবিদের পারমিশন নিয়ে কোশ্চেনটা করুন। হ্যাঁ, আবিদ ভাই, আপনার পারমিশন নিয়ে কোশ্চেন আবিদ, তুমি এই পারমিশনটা দিয়ে দাও। শেষ প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ, আমার কোশ্চেন খুব ছোট্ট এবং দুটো। প্রথমত হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে একটা জনজাতি বসবাস করছে, যারা মুর্শিদাবাদ, মালদার মধ্যে আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টেও থাকতে পারে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং তাদের ভাষা কিন্তু খোট্টা। এবং আমরা জানি যে বাংলার উপভাষা কিন্তু এটা নয়। তাহলে এই জনজাতির উৎপত্তি বা এই ভাষার উৎপত্তি বা এটা কিভাবে এলো, এটা একটা কোশ্চেন।
আর লাস্ট কোশ্চেন যেটা স্যার, আরবি ভাষাটা কি ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলির মধ্যে পড়ছে? ওটা সেমিটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। আচ্ছা আরবি ভাষাটা আমার ওই সেমিটিক ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে পড়ছে। ওই আচ্ছা আরবি, হিব্রু এগুলো সব সেমিটিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা স্যার, আমার এই যে পার্সি কিন্তু খোট্টা আমাদের, ভাষা, পার্সিটা কিন্তু আমাদের। ওকে স্যার, থ্যাংক ইউ। আর এই আর খোট্টা যেটা খোট্টা জনজাতিটা বললেন নিয়ে যদি সেটা একটু বলতে বলেন। গেলে অনেক সময় লাগবে। আপনি আমার নম্বর নিয়ে নিন, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি আপনাকে বলে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। সামান্য সামান্য একটু বলে নিই, খোট্টা ভাষা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা। খোট্টাভাষীরা মূলত মুসলমান এবং পশ্চিমবঙ্গে বসবাস করে। মালদার কালিয়াচকের কিছু অংশ আছে, 1 এবং 2 সম্ভবত, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং মানিকচক ব্লক, মুর্শিদাবাদের ফরাক্কাতেও আছেন, শুধু মালদাতেই নেই, শামসেরগঞ্জে আছেন, সুতিতে কিছু রয়েছেন, রঘুনাথগঞ্জ ব্লকেও আছেন। এই ভাষাটি প্রচলিত। পশ্চিমবঙ্গের বীরভূম, হুগলি এবং মেদিনীপুর জেলারও কিছু অংশে, বাংলাদেশের চাঁপাই, নবাবগঞ্জে এই খোট্টা ভাষাটি বলা হয়। আবার ঝাড়খণ্ডে খোরঠা, নট খোট্টা, ক্ষয়কার র ঠয়াকার নামে একটা ভাষা আছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যে খোট্টা ভাষা প্রচলিত তা থেকে সম্পূর্ণ আলাদা। এই ভাষার বেশিরভাগ শব্দ বাংলা ভাষা থেকে গৃহীত হয়েছে। তবে খোট্টা ভাষীর শব্দগুলো হিন্দি বা উর্দুর মতো উচ্চারণ করেন, আর বাক্যের গঠনও প্রায় হিন্দির মতো, তবে বাংলার অনেকটা প্রভাব আছে। পশ্চিমবঙ্গে মোটামুটি 10 লক্ষ খোট্টাভাষী আছেন, এটা একটা আমরা এতে পাচ্ছি আর কি। এই ভাষাটি বর্তমানে কেবল তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারা যখন নিজেদের জায়গা থেকে বেরিয়ে যান তখন সাধারণত বাংলা ভাষা, এবং রাজ্যের বাইরে বেরিয়ে গেলে তারা হিন্দি ভাষা ইত্যাদি ব্যবহার করেন। খোট্টা ভাষার কোনো নিজস্ব লিপি নেই এবং বাংলা ভাষাই হচ্ছে এদের শিক্ষা গ্রহণের, পশ্চিমবঙ্গের যারা, তাদের একমাত্র মাধ্যম। মোটামুটি খোট্টা, এই যে মুসলমান যারা, তারা ভারত সরকারের এখন ওবিসি এ সংরক্ষণের তালিকাভুক্ত। এটুকুই আমি খোট্টা বিষয়ে জানি। শামীম, স্যার, এখানে আমার একটু যোগ করবো। শামীম, একটু যোগ করবো খালি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একটু সামান্য। নিশ্চয়ই। খোট্টার 3টে ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে যেমন মুসলিম সম্প্রদায়ের মধ্যে খোট্টা ব্যবহার করছে, এটা মোটামুটি যেটা বলেছেন সেটা ঠিক, মানে সব জায়গাগুলোতে। তার পাশাপাশি আরো দুটো ভাগ আছে। একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, যারা তথাকথিত উচ্চ সম্প্রদায়, উচ্চ বর্ণের, তারাও কিন্তু খোট্টা ব্যবহার করছে। আর তার সঙ্গে খোট্টা ব্যবহার করছে আর একটা অংশ, মূলত যারা ওই যে হিন্দু সম্প্রদায়, মূলত জেলে, তাদের মধ্যে কিন্তু খোট্টা ব্যবহার করা। ফলে আমি 3টে ভ্যারাইটিস পাচ্ছি। একটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, একটা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের মধ্যে, একটা হচ্ছে তথাকথিত নিম্নবর্ণ বা জেলে কিওর সম্প্রদায়ের মধ্যে। এই 3টা পাচ্ছি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আর এগুলো ঠিক হবে ভাই? আর বলতে ঠিক হবে না? আর প্রশ্ন যাবে না। ভেরি এক্সট্রিমলি সরি টু খুব সে। খুব খুব ছোট্ট একটা প্রশ্ন। এই সেশনটা কনক্লুড হয়ে যাক, তারপরে আপনি প্রশ্ন করতে পারেন। এই ওকে, সেশনটা ওকে, কনক্লুড হয়ে যাক। ওকে, ওকে। তো তানিয়া পারভিন, আপনি ভোট অফ থ্যাঙ্কসটা কাইন্ডলি দিন। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। বেসের পক্ষ থেকে আমি তানিয়া পারভিন ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের এই ভাষা 2021 অনুষ্ঠানে সম্মানীয় ব্যক্তিদেরকে পেয়েছি। আব্দুল ওয়াহাব সাহেব, যাকে আমরা বেশ ভাষা সম্মানে সম্মানিত করেছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর শামীম আহমেদ স্যার এবং ডক্টর রেজাউল করিম স্যারকে। তাদের লেখন শৈলী দ্বারা মাতৃভাষা আত্মপ্রকাশ আমাদের সমস্ত বাঙালিকে সর্বদাই আকৃষ্ট করেছে। তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে প্রাপ্ত বক্তব্য সম্ভার ও ভাষা সংক্রান্ত প্রতিবাদী চেতনা নবীন প্রজন্মকে আরো অনেক বেশি করে উদ্বুদ্ধ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার আমি ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে উপস্থিত নবীন প্রতিবাদী কবি ও লেখকদের, যারা আজকের সাংস্কৃতিক সন্ধ্যাকে আলোকিত করেছে। তাদের কবিতা ও লেখা দ্বারা আমরা সকলকে সমাজের অসহিষ্ণুতা, অনাচার, নিপীড়িত মানুষের জীবনাবস্থা মনে করিয়ে দিয়েছে এবং আমাদেরকে আগামীতে সমাজের জন্য ভাবতে বাধ্য করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
এবার আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও সহযোগিতার দ্বারা এমন একটি প্রোগ্রাম সম্ভব হয়েছে, অর্থাৎ আমাদের উদ্যোক্তাগণ, বেসের অর্গানাইজিং টিম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। পাশাপাশি যাদের ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ, অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধুগণ, বেসের সকল সদস্য ও সদস্য নয়, সবাইকেই শুভকামনা ও আন্তরিক ধন্যবাদ। ভাষার ইতিহাস আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে, মনে করায় বেঁচে থাকার জন্য ও নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়াই করতে হয়, নিজেদের অধিকার বুঝে নিতে হয়। আমি আবারও সবাইকে আমার বিনীত ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওভার টু ইউ হাসান দা। অসংখ্য ধন্যবাদ তানিয়া পারভিনকে। আমি এখানেই ফর্মালি আমি সেশনটা কনক্লুড করছি। আমি রিকোয়েস্ট করব যে রেকর্ডিংটা বন্ধ করে দেওয়ার জন্য। আর যদি কেউ কোনো কোশ্চেন করেন এখন করতে পারেন, এটা ইনফর্মাল সেশন, এর মধ্যে আমাদের রেকর্ডিং হ্যাঁ, হচ্ছে না। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আর রেকর্ডিংটা যদি আমাদের কখনো দেওয়া সম্ভব হয়, সেটা খুব আমরা মানে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, রেকর্ডিং আমাদের ইউটিউবে চলে যাবে, হ্যাঁ, তো সেখান থেকে লিংকটা হ্যাঁ লিংকটা আমরা দিয়ে দেবো। আবিদকে দিয়ে দিলে আমি পেয়ে যাবো। হ্যাঁ আমরা দিয়ে দেবো। থ্যাংক ইউ। আমার শেরশাবাদিয়া ভাই, ও দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আই নাহিদ, আপনি কি হ্যাঁ, প্রশ্ন আমি করছিলেন?